নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটির কর্চা, চতুর্থ খণ্ডের আজ সপ্তদশ অধ্যায়। শুরু করি। ঘোষের ছেলে বলেই গেল, শুধু জাত? এরা সম্পর্ক শুদ্ধ মানেন না। অন্তত এর সম্পর্কে যা শুনছি এবং বাইরে থেকে দেখে শুনে যে সত্য অনুমান করা যায়, বোঝা যায়, তাতে অনুমান মিথ্যে বলে ঠিক মনে হয় না। এই তো রায়বংশের বাবুরা, কল্যাণবাবু, প্রণববাবু, এমনকি প্রবীণ ধনেশ্বরবাবু বসে রয়েছেন। এই তো আমার পিছনেই মাথা হেঁট করে বসে রয়েছেন। বলুন না, ওরা বলুন না। ধনেশ্বর কাকা বলে উঠলেন, ছেড়ে দাও না মশাই, ও কথাটা ছেড়ে দাও না। এখন যার বিচার হচ্ছে তাই হোক না। গ্রামের লোকের অমতে তাদের উপেক্ষা করে গোয়ানদের এই সাহায্য দিচ্ছেন উনি। হঠাৎ একটি ছেলে লাফ দিয়ে উঠে আমার সামনে এসে হাতের আস্তিন গুটিয়ে ঘুষি পাকিয়ে বললে, বলুন, স্বীকার করুন অন্যায় হয়েছে, আর বলুন দেবেন না টাকা ওদের। হঠাৎ যেন আমি আমাকে ফিরে পেলাম। দৃঢ় কণ্ঠে আমি বললাম, না। না? না শব্দটা জিজ্ঞাসার ভঙ্গিতে উচ্চারণ করবার সঙ্গে সঙ্গেই সে হঠাৎ একটা ঘুষি আমার মুখের উপর মেরে বসল। লাগল এই ঠোঁটের ডান কোণে। সঙ্গে সঙ্গে ঠোঁটটা কেটে গেল। বেশ গভীরভাবেই কেটেছিল। মুখের মধ্যে রক্তের স্বাদ অনুভব করলাম। তখন আবার সে ঘুষি তুলেছে। সুরেশ্বর রায়ের রায়বংশের কাছে পাওয়া দীর্ঘ সবল দেহখানা শক্ত এবং কঠোর হয়ে উঠল। আমার হাতখানা তার থেকে অনেক লম্বা। শক্ত মুঠিতে তার হাতখানা চেপে ধরে রুখে দিলাম। রংলাল ঘোষ প্রবীণ মানুষ, সম্ভবত নতুন যুগের মোকাবিলা করা নগ্ন সত্যটাকে স্বীকার করতে পারলেন না। তিনি চিৎকার করে ধমক দিয়ে উঠলেন, এ কি কাণ্ড! না না! কিন্তু তার কথা কে শুনবে? কেউ গ্রাহ্য করলে না সভাপতির নির্দেশ। একদল অল্প বয়সী লাফ দিয়ে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। কে যে কি দিয়ে আঘাত করেছিল তা বলতে পারবো না। আমি কিছুক্ষণ, সে বোধহয় মিনিট দুয়েক রুখেছিলাম। তারপরই কপালের উপর এসে পড়ল একটা অত্যন্ত কঠিন কিছুর নিষ্ঠুর আঘাত। আমি বুঝতে পারলাম আমি জ্ঞান হারাচ্ছি, বুঝতে পারলাম পড়ে যাচ্ছি, কিন্তু তবু আর্তনাদ করলাম না, কিছু আঁকড়ে ধরতে চাইলাম না। রায়বাড়ির নাট মন্দিরের ওপর পড়ে মরতেই চাইলাম, এইটুকু তোমাকে বলতে পারি। কথাটা আমার বিশ্বাস করো। তারপর আর কিছু মনে থাকবার কথা নয়, মনেও নেই। জ্ঞান যখন হলো তখন আমি বিবি মহলে বিছানায় শুয়ে। আমার মাথার শিয়রে কেউ বসেছিল দেখতে পাইনি। পাশে দাঁড়িয়েছিল চ্যারিটেবল ডিসপেন্সারির ডাক্তার। কাঁসাইয়ের ধারের জানালাটার পাশে চেয়ারে বসেছিলেন একজন পুলিশ অফিসার। এদিকে দাঁড়িয়েছিল রঘু। সময়টা ভোরবেলা, তার মানে প্রায় সারা রাত্রিটাই এইভাবে কেটেছে। রাত্রে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভবপর হয়নি। মাথায় আঘাত, চেতনাহীন অবস্থা। এ অবস্থায় এক পালকি ছাড়া অন্য কোনো জানে এমন রোগী পাঠানো যায় না। তাই বিবি মহলে এনে ডাক্তারকে ডেকে পুলিশের পাহারায় রাখা হয়েছে। শুনলাম কেউ শক্ত একটা কিছু, সম্ভবত লোহার শিক দিয়ে মেরেছিল আমার মাথায়। পিছন দিক থেকে মেরেছিল, কানের খুব কাছাকাছি। একটু এপাশে হলেই জীবন সংশয় হতো। আঘাতের সঙ্গে সঙ্গেই রক্তের ধারা গড়িয়ে এসেছিল। তারপরই সশব্দে পড়ে গিয়েছিলাম। এতক্ষণে সকলের উত্তেজনার ছুটন্ত ধারার মুখে একটা ধস ছেড়ে খসে পড়ে তার গতি রুদ্ধ করে দিয়েছিল। এক মুহূর্তে গোটা আসরটা স্তব্ধ হয়ে গিয়েছিল। শুধু রংলাল ঘোষ চিৎকার করে উঠেছিলেন, কি হলো ওরে, কি হলো ওরে, মারামারি করিস নে ওরে। কেউ প্রশ্ন করে উঠেছিল, মরে গেল নাকি, বাধালি ফ্যাসাদ। ঘোষের উকিল ছেলে শুধু মাথা ঠিক রেখে ডেকে বলেছিল, জল জল ওরে, জল আন, জল। কতক লোক পিছু হটে সরে গিয়েছিল, কেউ কেউ চলেও গিয়েছিল, কেউ গিয়েছিল জলের সন্ধানে।
ঠিক এই সময়ে বাড়ির অন্দরের দরজার মুখ থেকে একটি তীব্র নারীকণ্ঠ শোনা গিয়েছিল। ছি ছি ছি, এমন করে পচে গেছে, গোটা বংশটা এমনি করে পচে গেছে, ছি ছি ছি। এ কণ্ঠস্বর সুলতা গোবরডাঙ্গার খুড়িমার। সারা জীবন যিনি মুখ বুজে স্বামীর সঙ্গে ঘর করেছেন আর ঘৃণা করেছেন স্বামীকে, শ্বশুরকে, দেওরদের, সৎ শাশুড়িদের, কাকে নয়, রায়বাড়ির মেজ তরফের ইটকাঠকেও ঘেন্না করেছেন, ধনেশ্বর কাকার স্ত্রী ব্রজদার মা। ব্রজদা সেই যে বউ নিয়ে এসেছিল অতুল ধরা পড়বার সময়, সেই সময় সে যে আমার কী পরিচয় তার মায়ের কাছে দিয়ে গিয়েছিল বলতে পারবো না। তবে এই আশ্চর্য গোবরডাঙ্গার অহংকৃতা মেয়েটি আমায় ভালোবেসে ফেলেছিলেন, ব্রজদার চেয়েও বেশি ভালোবেসেছিলেন। তিনি তার অভ্যাস মতো আপন ঘরে বসেছিলেন। অর্চনা খবরটা পেয়ে ছুটে দেখতে এসেছিল কি হচ্ছে। দোতলার টানা বারান্দায় যেখানে বসে রায়বাড়ির মেয়েরা চিকের আড়াল থেকে নাট মন্দিরের যাত্রা শুনত, বাইনাচ দেখত, সেইখানে দাঁড়িয়ে কিছুটা দেখেই ছুটে গিয়ে নিজের মায়ের পায়ে মাথা কুটতে লেগেছিল। এই জন্যে নিয়ে এসেছিলে আমাকে? মা হয়ে, বাপ হয়ে তোমরা আমাকে এই কলঙ্ক মুখে মাখিয়ে দিতে এনেছিলে? বাপ আত্মহত্যা করে জুড়িয়েছে, তুমি কি করবে? একবার বললে না যে আমার কন্যার কলঙ্ক যে দেয় তার মাথায় বজ্রাঘাত হোক? পারলে না বলতে? চিৎকার শুনে বেরিয়ে এসেছিলেন গোবরডাঙ্গার বউ। জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছে রে অর্চনা, অমন করে চেঁচাচ্ছিস? অর্চনা চিৎকার করে উঠেছিল, কি হয়েছে গিয়ে দেখে আসুন কালীবাড়ির নাট মন্দিরে, সুরদাকে বলি দিচ্ছে, তার বিচার হচ্ছে। বিচার? কিসের বিচার? কে বিচার করছে? বিচার করছে রংলাল ঘোষ, নালিশ করেছে গায়ের লোক, তাদের সঙ্গে কল্যাণদা, প্রণবদা, জ্যাঠাইমা কি বলবো, সবাই আছে। তাদের নালিশ হচ্ছে সুরদা অনেক টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছেন। ছি ছি জ্যাঠাইমা, ছি ছি ছি। কিসের থেকে কি হয় এবং কেমন করে হয় এ বলা খুব সহজ নয় সুলতা। কখনো কখনো মনে হয় বলাই যায় না। গোবরডাঙ্গার খুড়িমা মুহূর্তে যেন সর্বাঙ্গে কেরোসিন ঢেলে দেশলাই জ্বালিয়ে জ্বলে উঠেছিলেন। অর্চনার হাত ধরে ওই ছি 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 বলতেই সারা সিঁড়ি নেমে কাছারির দরজা পেরিয়ে ঠাকুর বাড়ি ঢুকে সবার সামনে এসে দাঁড়িয়েছিলেন। তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আসর ভেঙেছে। ধনেশ্বর কাকা তাকে বাধা দিতে গিয়েছিলেন, কিন্তু তার মুখের কাছে দাঁড়াতে পারেননি। তিনি যত বলেছিলেন, গোবরডাঙ্গার বউ, গোবরডাঙ্গার বউ, করছো কি? গোবরডাঙ্গার বউ তত বলেছিলেন, তুমি এমন পিশাচ, এমন অমানুষ, ছি ছি ছি, দাঁড়িয়ে দেখছো, মিথ্যে নালিশ করছো, ছি ছি ছি, এই জন্যে আমার ছেলেগুলো এমন অমানুষ, এমন পশু, ছি ছি ছি। মেজ ঠাকুরপো গাঁজা খেত, মদ খেত, জন্তুর মতো রাগ ছিল, তারও লজ্জা ছিল, সেও লজ্জায় আত্মহত্যা করে বেঁচেছে। আর তুমি? কল্যাণেশ্বর অর্চনাকে জড়িয়ে মিথ্যে কলঙ্ক দিয়ে অপবাদ দিচ্ছে, তাই তুমি কানে শুনছ, সায় দিচ্ছ? ছি, ওকে তাড়াতে চাও? এই প্রবৃত্তি তোমার? ছি ছি ছি। কথাটা অর্চনার কাছে শোনো। তুই বল অর্চনা, আমি দেখিনি সে গোবরডাঙ্গার খুড়িমাকে, তুই দেখেছিস, বল। জীবনে বোধহয় একবার তিনি ওই মহিমময়ী মূর্তিতে নিজেকে প্রকাশ করেছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অর্চনা বললে, সেদিন তিনি যেন নিজেকে ফাটিয়ে নিজেকে প্রকাশ করেছিলেন। আমার কথা শুনে আমার হাত ধরে টেনে নিচে প্রায় হেঁচড়ে নিয়ে এসেছিলেন। মুখে ওই এক বুলি, ছি ছি ছি। তারপর তার সে মূর্তির দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম। নাট মন্দিরে ভরা লোক, হ্যাজাকের আলো জ্বলছিল, তুমি পড়ে রয়েছ, রক্তের দাগগুলো কালো দাগড়া দাগড়া ছোপের মতো দেখাচ্ছিল। তারই মধ্যে জ্যাঠাইমা দাঁড়ালেন, সাদা শাঁখের মতো গায়ের রং, বড় বড় চোখ, মোটাসোটা মানুষ, মাথার কাপড় পড়ে গেছে, গ্রাহ্য নেই। হ্যাজাকের আলোর সামনে দাঁড়িয়ে তিরস্কার করলেন জ্যাঠামশাইকে।
সম্ভবত স্বামীর প্রতি জীবনের জমা করা ঘেন্না, জীবনে সন্তানদের কাছে পাওয়া লজ্জার দুঃখ সব যেন ফেটে চৌচির হয়ে আছড়ে পড়ল সেদিন সেই নাট মন্দিরে। কি বলেছিলেন সব কথা মনে নেই, বলতে পারবো না। তবে একটা কথা মনে আছে, কানের পাশে আমার যেন বেজে উঠছে এই মুহূর্তে, শুধু এই মুহূর্তেই কেন সুরদা, যখনই কোনো ক্রমে জ্যাঠাইমা কি সেই দিনের ঘটনা কি আমার নিজের ভাগ্যের কথা মনে করি, তখনই কানের পাশে এইভাবেই বেজে ওঠে তার কথাগুলো। আর চোখ বুঝলেই দেখতে পাই সেই রাত্রিরের সেই ছবি, হ্যাজাকের উজ্জ্বল আলোয় তেমনি উজ্জ্বল জ্যাঠাইমার মূর্তি, মুখ, চোখ। ওহ, বলেছিলেন কথাগুলো বজ্রাঘাতের ধ্বনির মতো, চমকে দিয়েছিল সকলকে। আঘাতটা তার নিজের বুকেই বেজেছিল। বলেছিলেন, এই জন্যেই আমার গর্ভের এতগুলো সন্তান, সবগুলো তার জানোয়ার, জন্তু, প্রেত আর পিশাচ, একটা মানুষ হয়নি। কিন্তু রায়বাড়ির সব বিষ কি তুমিই খেয়েছিলে? ওহ, ভাগ্যিস আমার গর্ভে মেয়ে হয়নি, তাহলে তো ছি ছি ছি। শেষ পর্যন্ত যে কি হতো, কি বলতেন বা করতেন তিনি, তা বলতে পারবো না সুলতাদি। ঘটনা বলুন বা যা ঘটেছিল বলুন, তাতে একটা ছেদ পড়ে গেল, আর একটা ঘটনা ঘটে। বাইরে পুলিশ এসে পড়ল। ময়না থানায় খবর পাঠিয়েছিল মিসেস হাডসন আর কুইনি। গোমেশ আর ডিক্রুজ সুরদার কাছেই চাকরি করত, সে জানো তুমি। কিন্তু ভোটের ব্যাপার নিয়ে কীর্তিহাটের সঙ্গে গোয়ানপাড়ার ঝগড়া লাগতেই ওদিকে গোয়ানদের পিছনে এসে দাঁড়ালো মুসলিম লীগের পাণ্ডা আর খড়গপুরের মিসেস হাডসন। এদিকে কীর্তিহাটের লোকেদের সঙ্গে সারা দেশ, তার সঙ্গে মহারাজ নলকে বাড়িয়ে দেওয়া কলির সানানো ছুরির মতো রায়বাড়ির কল্যাণদা, প্রণবদা, আমার বাবা, জ্যাঠামশাই, বলতে গেলে এক সুরদাকে বাদ দিয়ে সবাই। নল দময়ন্তীর ব্যাপারটা কলিযুগে ঘটেনি, ঘটলে অন্যরকম ঘটত। কলির সানানো ছুরিখানা দিয়ে কাপড়খানাকে মাঝখানে চিরে বাঁধন কেটে পালানোর মতো পালাতেন না নল। কলিযুগ হলে দময়ন্তীর বুকে ছুরিখানা বসিয়ে দিয়ে গোটা কাপড়খানা নিজে নিয়ে পালাতেন। এখানেও ঝগড়াটা চরমে উঠেছিল সঙ্গে সঙ্গে। প্রথম কীর্তিহাটে উঠল গোয়ানদের বয়কট করো ধুয়ো, তারপরই আরম্ভ হলো গায়ে পেলেই ধরে মারো। ডিক্রুজ, গোমেশ পালালো। ওদিকে গোয়ানপাড়ায় দোকান হয়ে গেল ৩-৪টে। তারপরই লাগলো আগুন, পুড়ে গেল গোয়ানপাড়া। গোয়ানপাড়া কংগ্রেস পোড়ায়নি, রংলাল ঘোষ কিছু জানতেন না, তবে তার উকিল ছেলে জানতেন, তার সঙ্গে জানতেন রায়বাড়ির কর্তারা। কল্যাণের খাতক ছিল অনেকগুলি, গোয়ান খাতক। অল্প অল্প টাকা সুদে আসলে বেড়ে বেড়ে ৩-৪ গুণ হয়ে বন্ধকি তমসুদে পরিণত হয়েছিল। কল্যাণদা জানত যে গোয়ানপাড়া সুরদার লাখরাজ করে দিলে সেটেলমেন্টে সে গোয়ানপাড়ার 12 আনা তার। তাই সেদিন যা পেয়েছিল সুরদার কাছে তাই নিয়ে সম্মতি দিয়েছিল। কিন্তু হঠাৎ নতুন আইন হবার কথা শোনা গেল। ডেট সেটেলমেন্ট বোর্ড হবে, খাতক যত টাকা মূল নিয়েছে তার বেশি পাবে না, আর তা সহজ কিস্তিবন্দিতে শোধ দেওয়ার ব্যবস্থা হবে। কল্যাণদার 10,000 টাকা পাওনা, সে হিসেবে 5,000-এর কমে দাঁড়াবে। কল্যাণদার চক্রান্তেই ধুয়ো উঠল, গোয়ান তাড়াও, হটাও। তার জন্যে লাগলো আগুন, পুড়ে ছারখার হয়ে গেল গোয়ানপাড়া। সরকার থেকে সাহায্য এলো, রক্ষা করবার জন্য পুলিশ এলো, তার উপর এদের হাত ছিল না। কিন্তু সুরেশ্বরদা সাহায্য করায় এরা বসালো বিচার সভা। ওদিকে সেই খবর গোয়ানপাড়ায় পৌঁছতেই গোয়ানরা পাঠালে পুলিশে খবর। সুরেশ্বরদাকে এরা অনেকেই বড়লোক বলে খাতির করত, পাড়াটা লাখরাজ করে দেওয়ায় সত্যিকার শ্রদ্ধাও অনেকে করত। কিন্তু সেদিনের সে ব্যাপারটা খাতির কিংবা শ্রদ্ধার জন্যে তারা করেনি, তারা জেদের বশে করেছিল। সুরেশ্বর রায়বাবু তাদের সাহায্য করতে চেয়েছে বলে তাকে ধরে বেঁধে গ্রামসভা বিচার করছে। এখনই পুলিশ এলে নিজের চোখে দেখতে পাবেন, ষড়যন্ত্রের প্রমাণ মিলবে। ইয়োর্স ফেথফুলি মিস কুইনি মুখার্জি এবং মিসেস হাডসন, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট গোয়ান অ্যাসোসিয়েশন, কীর্তিহাট, গোয়ানপাড়া। অর্চনা বললে, চোখের সামনে দেখছিলাম লোকগুলো চলে যাচ্ছে, নাট মন্দিরের ভিড় পাতলা হচ্ছে,
খুব খেয়াল সেদিকে ছিল না। আমি অভিভূতের মতো তাকিয়েছিলাম জ্যাঠাইমার দিকে। জ্যাঠাইমার সে কি মূর্তি! হঠাৎ কে কাকে বললে, উঠে এসো, শুনছ, উঠে এসো, পুলিশ, পুলিশ এসেছে, পুলিশ। রংলাল ঘোষকে বলছিল তার উকিল ছেলে। জ্যাঠামশাই ধনেশ্বর রায় সুলতাদি এবার এসে বললেন, থামো, এবার থামো গোবরডাঙ্গার বউ, পুলিশ এসেছে, যাও বাড়ির ভেতর যাও। জ্যাঠাইমা যেন বুঝতে পারলেন না, শুধু তাকিয়ে রইলেন জ্যাঠামশাইয়ের দিকে, বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শুনছ, পুলিশ, পুলিশ আসছে। হঠাৎ জ্যাঠাইমা একটা আর্তনাদ করে দুই হাতে কপাল টিপে ধরে কাঁপতে কাঁপতে বসে পড়লেন। তারপর যেন ঢলে পড়ে গেলেন কালীমায়ের পাট অঙ্গনে। ওদিকে অনেকগুলো ভারী জুতোর শব্দ তুলে পুলিশ ঘরে ঢুকল। সুরদা তখন রক্তাক্ত মাথা নিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে নাট মন্দিরে। নাট অঙ্গনে অজ্ঞান হয়ে পড়ে আছেন জ্যাঠাইমা। নাট মন্দিরে দাঁড়িয়ে আছেন দুই বৃদ্ধ, ধনেশ্বর রায় আর রংলাল ঘোষ আর আমি। একটা বিচিত্র ঘটনা ঘটল। বার কয়েক দপদপ করে লাফিয়ে জ্বলে হ্যাজাক বাতিটা নিভে গেল। জমিদারির বিলুপ্ত ঘটল আজ, কিন্তু জমিদার রায়বাড়ির শেষ আলো সেদিন নিভেছিল সুলতাদি। এ সত্য দুই চোখ মেলে আমি ছাড়া আর কেউ দেখেনি, সুরদাও না। সুরেশ্বর বললে, তাই ঠিক সুলতা, অর্চনা যা বললে তাই ঠিক। ওই দিনই রায়বাড়ির শেষ, অন্তত বংশধারার নাটকে জমিদারি অঙ্কের শেষ। মানুষের বংশধারা অধিকাংশ ক্ষেত্রেই নির্বংশ হয় না, সে কালের সঙ্গে চলে, শুধু এক একটা পর্বে ছেদ পড়ে। পাঠান, মুঘল, সুলতান, বাদশাহ, তার আগে হিন্দুদের মধ্যে যারা ইতিহাস বিখ্যাত রাজা মহারাজা, তাদের বংশ নির্বংশ হয়েছে এমন ভাববার কারণ নেই। খুঁজলে পাওয়া হয়তো যাবে কোনো দোকানদার বা মুটে মজুরের মধ্যে, মানে রাজা মহারাজা বাদশাহ সুলতান বংশ হিসেবে নয়, মানুষ হিসেবেই বেঁচে থাকে তারা। সুলতান শাহী বাদশাহী চরিত্র বা মেজাজ তাদের থাকে না। তাদের কে মনে রাখে বলো? তাদের কথা কে গল্প করে বলো? করে না, ভালো লাগে না শুনতে। তাই বলি, আমার বংশে ছেদ পড়ল, শেষ হলো। রায়বংশেও তাই হলো। সেদিন যখন প্রজাদের ডেকে আমাকে অপরাধী সাজিয়ে তাদের দিয়েই বিচার করালে আমারই জ্ঞাতিরা, তখনই সন্ধ্যার অন্ধকারের মধ্যে রায়বংশের নাটকে যবনিকা পড়ল। এরপর যে বংশধারা রইল সে নদী নয়, সেগুলোকে নালা বলতে পারো। একটু হেসে সুরেশ্বর বললে, সে সময়ে মানে 1938-40 সালে সম্ভবত বাংলাদেশের সব জমিদারি বংশেরই অল্প বিস্তর এই দশা হয়েছে। প্রজারা সকলেই বিচার করতে বসুক না বসুক অভিযোগের ফিরিস্তি তৈরি করছিল, কিন্তু জমিদারদের তখনও কাঠগড়ায় হাজির করতে পারেনি। জমিদারি আমলের শেষ দৃশ্যের শুরুতেই রায়বংশের পালা সারা হয়ে গেল। যারা টিকে রইল তাদের অধিকাংশই সরকারকে আঁকড়ে ধরে টিকে রইল। রায়বংশ তা পারলে না। না পারলেন ধনেশ্বর কাকারা, না পারলেন প্রণবেশ্বর দাদারা, এবং সব থেকে সচ্ছল অবস্থা ছিল আমার, আমিও পারলাম না তা। এবং সেই দিন রাত্রেই যা করলাম তাতে আমি সরকারকে স্বীকার করলাম না, স্বীকার করলাম প্রজাদের। হলো কি জানো? আমার জ্ঞান হতেই আমার বিছানার সামনে উপবিষ্ট এসআইটি আমাকে জিজ্ঞাসা করলেন, এই যে জ্ঞান হয়েছে আপনার, কেমন মনে হচ্ছে বলুন তো সুরেশ্বরবাবু? নিজের কপালে হাত দিয়ে ব্যান্ডেজটায় হাত বুলিয়ে দেখতে দেখতেই সব মনে পড়ে গিয়েছিল। শুধু বুঝতে পারিনি পুলিশ কোথা থেকে এলো এবং কেমন করে এলো। প্রশ্নটার উত্তর মিলুক বা না মিলুক, প্রশ্নটা থেকে আরও কতকগুলো ফ্যাকড়া প্রশ্ন বেরিয়ে প্রশ্নটার গুরুত্ব বাড়িয়ে তুলেছিল। কেন পুলিশ এলো? কেন পুলিশ এমন করে বসে? কেন আমাকে ঘিরে রয়েছে? কেন আমাকে অ্যারেস্ট করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি ভাবছিলাম, দারোগাটি আবার প্রশ্ন করলেন, সুরেশ্বরবাবু কি কষ্ট হচ্ছে আপনার? বোধ করি দারোগার গলার আওয়াজ পেয়েই ও ঘর থেকে এ ঘরে এসে ঢুকলেন আর একজন পুলিশ অফিসার, যাকে দেখে খট করে গোড়ালি ঠুকে দারোগাবাবু সেলাম দিলেন। নতুন আগন্তুক জিজ্ঞাসা করলেন, জ্ঞান হয়েছে নাকি?
হ্যাঁ স্যার, চোখ মেলেছেন কিন্তু সাড়া দেননি। নতুন আগন্তুকটি অল্প বয়সী এবং উচ্চপদস্থ অফিসার। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনার আর কোনো ভয় নেই, আমরা খুব সময়ে এসে পড়েছিলাম, এখন আপনি সেফ। কেমন মনে হচ্ছে বলুন তো? আমি চোখ বন্ধ করে ভাবতে ভাবতেই বললাম, ভালো, বিশেষ কষ্ট কিছু নেই, তবে মাথায় একটা যন্ত্রণা হচ্ছে। ওটা খুব সিরিয়াস নয়, কিন্তু একটা স্টেটমেন্ট দিতে হবে যে আপনাকে। এখন সেটা পারবেন? এখন হলেই ভালো হয়। পুলিশের কাছে স্টেটমেন্ট? সঙ্গে সঙ্গে মনের মধ্যে সহস্র প্রশ্ন জেগে উঠল। সহস্র প্রশ্নের সবগুলোই রায়বংশ নিয়ে। মনে তো সবই পড়ছিল, ধনেশ্বর কাকা, প্রণবেশ্বর দা, কল্যাণেশ্বর, অর্চনা, সবার কথা মনে পড়ছিল। স্টেটমেন্ট দিতে গেলে কোন কথা বাদ দেব, কার কথা বাদ দেব, কেমন করে দেব? জীবনে যে সাহস বা সত্যবোধ থাকলে ব্যাসদেবের মতো মহাভারতের প্রথমেই নিজের জন্মকথা, তার পিতা পরাশরের সঙ্গে মা মৎস্যগন্ধার দেহ সংসর্গের কথা অত্যন্ত সহজে বলা যায় বা বলতে পারে মানুষ, তা আমার সেদিন ছিল না, রায়বংশের কারুরই ছিল না। সে সত্যবোধকে আড়াল করে বা ভ্রূণ হত্যার মতো হত্যা করে দাঁড়িয়েছিল জমিদারির মর্যাদা। ওই জমিদারির মর্যাদাই রায়বংশের মর্যাদা, তাছাড়া আর কিছু নয়। ডিএসপি, ভদ্রলোকটি ডিএসপি, তিনি আবার ডাকলেন, সুরেশ্বর বাবু। চোখ বুজেই উত্তর দিলাম, বলুন। স্টেটমেন্ট দিতে হবে যে আপনাকে। স্টেটমেন্ট? হ্যাঁ, কি হয়েছিল? কি করে আঘাত লাগলো আপনার কপালে? কে মেরেছিল আপনাকে? আপনাদের বাড়ির নাট মন্দিরে এত লোকেরা মিলে কি করছিল? আমার থেকেও বছর 6-7 ছোট ছিলেন ভদ্রলোক। 1938 সালে আমার বয়স 28, তার বয়স তখন সদ্য 20 পেরিয়েছে। পুলিশ লাইনে তখনও পাকেননি। পাকলে ওইভাবেই সমস্ত পরিস্থিতিটা বুঝিয়ে দিতেন না। তিনি বললেন, ময়না থানায় গোয়ানপাড়া থেকে 2 লোক এবং আপনার কর্মচারী আচার্যের চিঠি নিয়ে একজন লোক গিয়ে খবর দেয় যে গ্রামের লোকেরা এবং রায়বাড়ির অন্য অন্য দেউলে পড়া শরিকেরা মিলে আপনার বিচার সভা বসিয়েছে। গোয়ানপাড়া থেকে মিসেস হাডসন আর মিস কুইনি মুখার্জি চিঠিতে লিখেছিলেন, গোমেশ এবং ডিক্রুজ এরা চোখে দেখেছে সুরেশ্বর রায়কে কীর্তিহাটের লোকেরা ধরে নিয়ে গেছে তাদের বিচার সভায়। বাবু সুরেশ্বর রায় একজন কাইন্ড হার্টেড ইয়াং মডার্ন জমিদার উইথ নো প্রেজুডিস অফ এনি কাইন্ড। গোয়ানরা খ্রিস্টান বলে তিনি তাদের ঘৃণা করেন না। গোয়ানদের ঘর বাড়ি পুড়ে যাওয়ার জন্যে তিনি সকল গোয়ানকে সাহায্য করতে চেয়েছেন বলে কীর্তিহাট পিপল তাকে বিচার করে সাজা দিতে সংকল্প করেছে এবং সুরেশ্বরবাবুর জ্ঞাতিরা, যারা সুরেশ্বরবাবুর মৃত্যুতে লাভবান হতে পারে, তারা দে হ্যাভ জয়েন্ট হ্যান্ডস উইথ দ্য ভিলেজার্স। তাকে মেরে ফেলাও অসম্ভব নয়। আপনারা তাড়াতাড়ি এলে তার জীবন রক্ষা পেতে পারে এবং গোয়ানপাড়া কারা পুড়িয়েছে তার অব্যর্থ প্রমাণও পেতে পারেন পুলিশ বিভাগ। আমরা বলতে গেলে দৌড়ে এসেছি, অফিসাররা সাইকেলে এসেছেন, আর্মড কনস্টেবল ডাবল মার্চ করে এসেছে সারাটা পথ। এসে আপনাকে জীবন্ত অবস্থায় পেয়েছি, এইটাই লাখ বলতে হবে। মাথাটা কেটে গেছে, অনেকখানি রক্ত পড়েছে, লোকজন কেউ নেই। থাকবার মধ্যে ধনেশ্বরবাবু বসে আছেন তার স্ত্রীর মাথা কোলে করে। ভদ্রমহিলা বোধহয় মারা গেছেন, তার মাথার শিরা ছিঁড়ে গেছে, সেরিব্রাল থ্রম্বোসিস। আর বুড়ো রংলাল ঘোষ এবং আপনার খুড়তুতো বোন অর্চনা দেবী। সুরেশ্বর একটু হাসলে, হেসে বললে, সেদিন সর্বপ্রথম বাঁচাতে চেয়েছিলাম অর্চনাকে, তার কথাটা উল্লেখই করিনি। আর রায়বাড়ির শরিকদের কথা এবং রংলাল ঘোষের কথা মনে রেখে ওদের বাঁচাবার জন্য গোয়ানদের কথাটাকেই একমাত্র কথা করে তুলে বলেছিলাম। হ্যাঁ, বিচার একটা হচ্ছিল, রায়বাড়ির শরিকরাই গ্রামের লোকেদের ডেকেছিলেন বিচার করবার জন্যে। আমারই বিচার হচ্ছিল। কিসের বিচার? কি অপরাধ করেছিলেন আপনি? সুরেশ্বর বললে, সুলতা, অত্যন্ত তাড়াতাড়ি ভেবে নিয়ে বলে ফেললাম, আমার একটু বেশি মেলামেশা ঘনিষ্ঠতা হয়ে যাচ্ছিল গোয়ানদের সঙ্গে। মানে কি বলবো ভেবে পাইনি, তবু একটা লক্ষ্য ঠিক করে নিয়েছিলাম।
আন্দাজে আন্দাজে সেই পথেই চলেছিলাম। কথাটা আংশিকভাবে সত্যও বটে। আমার শরিকদের দাবিও ছিল তাই। গোয়ানদের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যেই হোক আর অন্য অমার্জনীয় কলঙ্কের জন্যেই হোক, আমায় ধর্মভ্রষ্ট জাতিচ্যুত করে পতিত করতে পারলেই অন্তত দেবোত্তরের সেবায়িতের অধিকার থেকে আমি বঞ্চিত হব। আমি গোয়ানদের কথাটাকে সেই কারণেই আঁকড়ে ধরেছিলাম। তবুও বলতে গিয়ে থামতে হলো। সত্যকে খালি মাথায় ধরে নিয়ে অনায়াসে চলা যায়, কিন্তু রাজাগিরি বা জমিদারগিরির পাগড়ি বা তাজের উপর চাপানো যায় না। তাতে ওই তাজ বা পাগড়ি ভেঙে যায়, চেপটে যায়। অন্তত পাগড়ি তাজ লজ্জিত হয়, লাঞ্ছিত হয়। আমি থেমে গেলাম। কিন্তু পুলিশ অফিসার ছাড়বেন কেন? তিনি জুগিয়ে দিলেন। মানে বলুন সুরেশ্বরবাবু। মানে তাদের সম্পর্কে কি বলবো? বলবো আমার কিছু দুর্বলতা আছে। দুর্বলতা? আই সি, কি দুর্বলতা বলুন। ভদ্রলোক আমাকে ঠেলে ঠেলে যেন কোণে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু যে শক্তিতে আমি নখ দাঁত বের করে দাঁড়াতে পারতাম তা আমার ছিল না। আমি বলতে পারতাম সুলতা, বলতে আমি গিয়েও ছিলাম আমার পিতামহ দেবেশ্বর রায়ের ঋণের কথা, বলতে পারতাম আমার ঠাকুমার কথা। অনায়াসে বলতে পারতাম আমার ঠাকুমা আমাকে বলেছেন, ভাই নাতি, তোমার ঠাকুরদার সবথেকে বড় ঋণ ওই গোয়ানদের কাছে। ভাই, তোমার ঠাকুরদার শ্রাদ্ধের সময় সেই ঋণ শোধ হলো না। শোধ করবার কথা কেউ ভাবলে না দেখে আমি গোয়ানপাড়ায় গির্জের পাদ্রির কাছে, পাড়ার লোকেদের কাছে গিয়েছিলাম ঋণ শোধ করতে, কিন্তু তাও হয়নি। উপরন্তু আমার জাত গেছে বলে আমাকে ঠাকুর বাড়ি ঢুকতে দেয়নি, আমাকে এনে কলকাতায় বন্ধ করে রেখেছিল। সেখান থেকে আমি বেরিয়ে ভাগ্যক্রমে বৃন্দাবনে এসে গোবিন্দের আশ্রয় পেয়েছি। বলতে বলতে সুরেশ্বরের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। সে চুপ করলে, একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললে, সুলতা, সেদিনের সে অবস্থা আমি কখনো ভুলব না। ওহ, কে যেন আমার গলা টিপে ধরলে। সেদিন জানতে পারিনি, বুঝতে পারিনি, তবে আজ বুঝতে পারি, বলতে পারি। গলা টিপে ধরেছিল আমার জমিদারির ইজ্জত। কুড়ারাম ভট্টাচার্য জমিদার হয়ে রায় খেতাব নিয়েছিলেন। রায়বংশ জমিদার বংশ। রায়বাড়ির মর্যাদা জমিদারির মর্যাদা, ব্রাহ্মণের মর্যাদা নয়। বেদব্যাসের মর্যাদা আর পাণ্ডব কৌরবদের মর্যাদা আলাদা সুলতা। বেদব্যাসের পিতৃমাতৃ পরিচয়ের মধ্যে কোনো আবরণ নেই, কিন্তু ধৃতরাষ্ট্র, পাণ্ডুর এবং পাণ্ডবদের সত্যকার পিতৃপরিচয়ের কানাঘুষোর মধ্যে লোকে বলা বলি করেছে। উচ্চারণ করতে বা এ নিয়ে গবেষণা করতে কারুর সাহস হয়নি। আজ সত্যকেই তোমার সামনে উদ্ঘাটিত করছি। সেদিনের মতো জমিদারি ইজ্জতকে বড় করছি না, সেই সঙ্গে এই সত্যটুকুও মুক্ত কণ্ঠে স্বীকার করছি সুলতা, যে এই ইজ্জত মিথ্যা হলেও মূল্যের দিক থেকে কম নয়। খাটো কাপড় কি বলকল পোশাকের সঙ্গে রাজ জমিদারের পোশাক পরিচ্ছদের মূল্য বিচার করে দেখো, প্রমাণ তার প্রত্যক্ষ। পিতামহ দেবেশ্বর রায়ের ঋণের কথা বলতে গিয়ে বলতে পারিনি আমি। জিভ আড়ষ্ট হয়ে গিয়েছিল। আমার ভিতর থেকে কেউ যেন বলেছিল, না তুমি বলো না, ছি। ডিএসপি আবার প্রশ্ন করেছিলেন, সুরেশ্বরবাবু? আমার মনে পড়ছে কপালের ব্যান্ডেজে আমার চার পড়েছিল, টনটন করে উঠেছিল কপাল। আমি কপাল কুঁচকে বলেছিলাম, এই দুর্বলতার মানেও আমাকে বলতে হবে? তা হবে সুরেশ্বরবাবু, না হলে এর মানে আমাদের খুঁজে বের করতে হবে। তা যে কিছু কিছু করিনি তা নয়, করেছি। ধনেশ্বরবাবুর একটা স্টেটমেন্ট আমরা নিয়েছি এবং সেটাকে আমরা সত্য বলেই মনে করি। তার স্ত্রী শুনলাম ব্রেনে হেমারেজ হয়ে অজ্ঞান হয়ে গেছেন, মৃত বলেই ধরা যায়। এই মুহূর্তে তিনি মিথ্যা বলবেন না। কথাটা শুনে আমি চমকে উঠেছিলাম, কারণ তখনও আমি গোবরডাঙ্গার খুড়িমার খবর জানতাম না। আমি অজ্ঞান হয়ে যাবার পর তিনি নাট মন্দিরে ঢুকেছিলেন। ডিএসপির কথায় বাধা দিয়ে আমি বললাম, এক্সকিউজ মি স্যার, কি বলছেন আপনি তা তো বুঝতে পারছি না। কে, কার কথা বলছেন মৃত বলে ধরা যায়? ডিএসপি বললেন, ধনেশ্বরবাবুর স্ত্রী। তিনি এই বিচারের আসরের প্রতিবাদ করার জন্য বেরিয়ে এসেছিলেন এবং সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যান।
ডাক্তার দেখেছেন, বলেছেন ব্রেনে কোনো শিরা ছিঁড়ে হেমারেজ হচ্ছে, বোধহয় বাঁচবেন না। বাঁচলেও প্যারালাইটিক হয়ে সেবার ধন হয়ে বেঁচে থাকবেন। আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। আমি তার কথাই ভাবছিলাম। কি বিচিত্র পরিচয়ই না রেখে গেলেন ব্রজদার মা। ওহ! ডিএসপি আমাকে ডাকলেন, বললেন আমার কাজটা আমি শেষ করে নেব সুরেশ্বরবাবু। যা বলছিলাম আমি, যার স্ত্রী এই মুহূর্তে মৃত্যুশয্যায়, তিনি মিথ্যা কথা বলবেন না এইটাই ধরা যায়। ধনেশ্বরবাবু এই মুহূর্তে যা বলেছেন তাকে আমি সত্য বলেই ধরে নিয়েছি। কি বলেছেন তিনি না জানলে কি করে এর উত্তর দিতে পারি বলুন? তিনি বলেছেন রায় বংশের আপনার লাইনটায় একটা দোষ আছে, সেটা আপনার পিতামহের ছিল, আপনার বাবার ছিল, এবং আপনার মধ্যেও সেটা ফুটে উঠেছে। অন্যেরা নানা রকম অপবাদ যা দিচ্ছে তা সবই মিথ্যে, সেগুলো বিষয় নিয়ে আক্রোশ বসে দিচ্ছে। কিন্তু গোয়ানপাড়ার হিলডা পিদ্রুসের সম্পর্কে নাতনি কুইনি মুখার্জি বলে একটি মেয়েকে আপনি বিশেষ অনুগ্রহ করেন, তাকে স্কুলে পড়াচ্ছেন, তার কলকাতায় একখানা বাড়ি আছে, তা নিয়ে কি গোলমাল হয়েছিল, আপনি অনেক টাকা খরচ করে বাড়ি ঝঞ্ঝাট মুক্ত করে দিয়েছেন। খানিকটা থেমে ডিএসপি বললেন, ধনেশ্বরবাবু বললেন, গোয়ানদের মধ্যে কয়েকটা খারাপ মেয়ে আছে, তারা প্রায় ব্রাত্য শ্রেণীর। তাদের সঙ্গে আপনার কোনো অপবাদ বা গোপন সম্পর্কের কথা আজও পর্যন্ত তিনি শোনেননি এবং বিশ্বাসও করেন না। তবে কুইনি সম্পর্কে কিছু কথা তার কানে এসেছে। সে কুইনির ছবি এঁকেছে, কুইনি মধ্যে মধ্যে তার বাড়ি বিবি মহলে আসা যাওয়া করেছে। কল্যাণেশ্বরবাবু বললেন, তিনি হিলডাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, ওই সব কি হচ্ছে হিলডা, সুরবাবুর মতলবটা কি? তাতে সে বলেছিল, সুরবাবু যে মতলব করবে তাই হাসিল হবে, তোমরা টাকা খরচ করো, এমনি জিমিদার হও, তোমার মতলব ভি হাসিল কর দেগা। কুইনি তো সুরবাবুর ঠাকুরদাদার। সুলতা, আমার বুকের ভিতর থেকে মুহূর্তে কে যেন কথা বলে উঠেছিল। আমি ডিএসপিকে বাধা দিয়ে বলে উঠেছিলাম, ইয়েস স্যার, আমি স্বীকার করছি কুইনি সম্পর্কে আমার উইকনেস আছে, পার্সোনাল উইকনেস, আমি তাকে স্নেহ করি। ব্যঙ্গতীক্ষ্ণ কণ্ঠে ডিএসপি বললেন, দোহাই আপনার, প্লিজ কল স্পেড আ স্পেড। ভাইয়ের মতো, বোনের মতো, প্ল্যাটোনিক ইত্যাদি কথাগুলো বলবেন না। আমাদের পুলিশি শাস্ত্রে এগুলো নেহাতি ফাঁকা কলসির আওয়াজ। সঙ্গে সঙ্গে আমার দেহের মধ্যে রক্ত যেন বিদ্রোহ করে টকবক করে ফুটে উঠেছিল। আমি উঠে বসে বলেছিলাম, লেট মি ফিনিশ প্লিজ। আমার কথা ঠিক শেষ হয়নি, তার আগেই আপনি কথা বললেন। ও আই অ্যাম সরি। বলুন কি বলছেন, শেষ করুন। আপনি তাকে স্নেহ করেন, বলুন। হ্যাঁ, আমি তাকে স্নেহ করি। স্নেহ এবং ভালোবাসায় তফাৎ খুব বেশি নয়, একটু মাত্র। বয়সে ছোট যাকে ভালোবাসি তাকে স্নেহও করি। এবার কুইনি সম্পর্কে আমার ভালোবাসার স্বরূপ বা মানে আপনার অভিধান মতো করে নিতে পারেন। তার সঙ্গে আপনার দেহ সম্পর্ক হয়েছে কখনো? চমকে উঠেছিলাম এবং সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করে বলেছিলাম, না। তাহলে ইউ স্পেন্ড সো মাচ মানি অন হার। আমি হেসে বলেছিলাম, আমার টাকার অভাব নেই স্যার, একলা মানুষ টাকা ঠিক খরচ করতে পথ পায়নি। জমিদারের ছেলেদের মেজাজ এবং চরিত্র তো জানেন, বিয়ে করিনি, চরিত্র দোষ চলতি অর্থে এখনও নেই। কুইনিকে ভালো লেগেছে, তাকে গড়ে তুলছি, পিছনে খরচ করতে ভালো লাগছে, তারপর যা হয় হবে, এই পর্যন্ত বলতে পারি। বেশি আজ আর বলতে পারবো না। শরিকরা বিচার সভা ডেকেছিল ওই জন্যে, আমার কাছে জানতে চাচ্ছিলেন আমার মতলবটা কি। অনেকের মনে, মানে আমাদের শরিকদের ধারণা আমি ওকে বিবাহ পর্যন্ত করতে পারি। দু একজনের ধারণা মধ্যে কুইনি আর হিলডা বাড়ির গোলমালের জন্যে কলকাতা গিয়েছিল, তখন রেজিস্ট্রি করে বিয়ে একটা হয়ে গেছে, এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। আমি ঠিক চিনি নে, একজন আমার সঙ্গে তর্ক করছিল, আমি রাগের বশে তারপর ঝাঁপ দিয়ে পড়েছিলাম, ধস্তাধস্তি করতে গিয়ে পড়ে গেলাম আছাড় খেয়ে। পড়বার সময় শক্ত একটা কিছুতে আঘাত লেগে আমার মাথাটা কেটে গিয়ে থাকবে। আমি মাথায় একটা যন্ত্রণা অনুভব করছি মাত্র, তার বেশি কিছু বলতে পারবো না। জ্ঞান হয়ে দেখছি আমি এখানে শুয়ে আছি।
ডিএসপি এতক্ষণে বুঝলেন কেসটা ফেঁসে গেল। তিনি দৃষ্টি বিস্ফারিত করে আমার মুখের দিকে তাকালেন। কিছুক্ষণ পর বললেন, সুরেশ্বরবাবু বলুন, আপনার মাথায় লোহার ডান্ডা দিয়ে আঘাত করেনি? না, ওটা পড়েছিল, আমারই হাতের কাছে ছিল ওটা, আঘাত আমাকে কেউ করেনি। ডিএসপি আর কিছু না বলে চলে গেছিলেন রাত্রির মতো। পরের দিন সকালে ডিএসপি আবার এসেছিলেন আমার কাছে। তখন গোবরডাঙ্গার খুড়িমা মারা গেছেন, এ বাড়িতে কান্নার রোল উঠেছে, আমি বসে আছি মাথা হেঁট করে, চ্যারিটেবল ডিসপেন্সারির ডাক্তার ব্যান্ডেজটা আবার ভালো করে বাঁধছে, কপালের ক্ষত থেকে আবার রক্ত পড়তে শুরু করেছিল। ডিএসপি ওপরে উঠে এসেছিলেন, সঙ্গে তার কুইনির মুখ চোখ যেন থমথম করছিল। তার মুখের দিকে তাকিয়ে চঞ্চল হয়ে উঠেছিলাম আমি। বুকের ভিতরে হৃৎপিণ্ড যেন চঞ্চল অধীর হয়ে উঠেছিল। মনে পড়ল মেদিনীপুরের বাড়িতে মাসখানেক আগে কুইনিকে দেখে ঠিক এমনি চঞ্চল হয়ে উঠেছিলাম। সহস্র নারীর মধ্যে যে নারী এক অজ্ঞাত বিচিত্র কারণে এক বিশেষ পুরুষের কাছে সবচেয়ে বেশি কামনীয়া হয়, রূপের ব্যাকরণের শত ত্রুটি সত্ত্বেও সবথেকে বেশি রমণীয়া হয়, সেই বিচিত্র কারণেই কুইনিকে দেখে আমার চিত্ত, আমার দেহের অনুপরমাণু চঞ্চল হয়ে উঠেছিল। কুইনি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠেছিল, আপনাকে আমি ঘৃণা করি, অত্যন্ত ঘৃণা করি। আপনাদের বংশকে আমি জানি, আপনারা অত্যাচারী, শোষক, আপনারা ব্যভিচারী, লম্পট, আপনারা মিথ্যাবাদী, প্রতারক। আপনি এই কুমতলবে আমাকে পড়ার খরচ দেন এবং আমার বাড়ির টাকা দিয়েছেন, তা আমি জানতাম না। আমি আপনার টাকা আর নেব না। গোয়ানপাড়ার কোনো লোক আপনার সাহায্য নেবে না। আমি তার মুখের দিকে তাকিয়েই ছিলাম, মুগ্ধের মতো তাকিয়েছিলাম। কুইনির রূপের স্বরূপ কেমন সে বিচার অন্যে করতে পারে, আমি পারি না। তাকে দেখলেই সে আমার একান্ত আপনার, কিংবা সে আমার, এমনি একটা ইমোশনাল ধারণা আমাকে যেন অভিভূত করে দিত। তা এখনও দেয় সুলতা। ডিএসপি আমাকে সেই পত্র এবং কাগজগুলো দেখিয়েছিলেন, যেগুলো কুইনি একদিন বিবি মহলে অর্চনার সঙ্গে এসে আমাকে দেখিয়ে গিয়েছিল। সন্ধ্যার মুখে অস্তগামী সূর্যের আলো পড়া তার মুখ আমার মনে পড়েছিল সেদিন কাঁসাই পার হবার সময় কুইনির ছবিটা দেখাচ্ছিল সিলুটের মতো, তাও মনে পড়েছিল। ডিএসপি বলেছিলেন, এগুলো দেখেছেন তো আপনি? বললাম, দেখেছি। তাহলে? কি তাহলে? কোনটা সত্য? যদি বলি দুটোই সত্য, বলবো মিথ্যে বলছেন একটা। না, তা মনে করি নে, তবে যা খুশি ধরে নিতে পারেন। একটু হেসে বলেছিলাম, আপন বলেই ওকে ভালোবাসি, এই সত্যটা কেন সত্য হবে না বলুন তো? সুলতা, এর পরের দিনই জীবন আমার দুদিক থেকে বিপন্ন হয়ে উঠেছিল। দুদিক থেকে কেন, 3 দিক থেকে। কীর্তিহাটের শরিকদের তরফ থেকে, কীর্তিহাটের লোকদের তরফ থেকেও, গোয়ানপাড়ার লোকদের তরফ থেকেও। কেউ চাইল না আমাকে। 12 দিন পর, গোবরডাঙ্গার খুড়িমার শ্রাদ্ধের পর, অর্চনাকে নিয়ে আমি কলকাতা চলে এলাম। ব্রজদা টেলিগ্রাম পেয়ে বিহার থেকে এসেছিল মার শ্রাদ্ধ করতে। সাহায্য করেছিল ব্রজদা। কীর্তিহাটের জমিদারি জীবনে জবনিকা টেনে দিলাম বলে ঘোষণা করেই কলকাতা এলাম। কয়েকদিন পর বৃন্দাবন গিয়ে নিয়ে এলাম রায়বাড়ির মেজ হুজুর শিবেশ্বর রায়ের কেনা 3য় পক্ষ সেই পুরোহিত কন্যাকে। গিয়ে বললাম, তোমার স্বামীর মেজ ছেলের কন্যা অর্চনা, তুমি তাকে বাঁচাতে জেলে গেছ, এবার ফিরে চলো, তার ভার তোমাকে নিতে হবে, আমি রেহাই নেব। আমার বাবা অনেক টাকা রেখে গেছেন, আমি তা উড়িয়ে দেব। চলে যাব কলিযুগের স্বর্গে, স্বর্গ বলো স্বর্গ, বৈকুণ্ঠ বলো বৈকুণ্ঠ, জীবনের মোক্ষধাম ইউরোপে যাব। তাছাড়া কি করব? সংসারে সেকালে পয়সা যার থাকতো সে কাশী বৃন্দাবন যেত, একালে ইউরোপ যায়। আমি ভেবেছিলাম গিয়ে আর ফিরবই না, ওখানেই থেকে যাব। যাবার সময় তোমার সঙ্গে দেখা হয়েছিল হাওড়া স্টেশনে। যাবার আগে তোমাকে কুইনির ছবিটা প্রেজেন্ট করেছিলাম মামাতো বোনের মারফত,
তুমি রিফিউজ করেছিলে, সেটা সেদিন আমার বগলেই ছিল। ওহ, ভাগ্যে তুমি ছবিখানা নাওনি সুলতা। কেন জানো, ওই ছবিখানা নতুন করে আঁকতে কেমন যেন নার্ভাস হয়ে যেতাম। পারতাম না, মনে হতো পারবো না, কিছুতেই পারবো না। সুরেশ্বর বললে, ভেবেছিলাম ইউরোপ থেকে ফিরবো না, ওখানেই থেকে যাব। আমার বাবা জার্মানির হাসপাতালে জীবনে ছেদ টেনেছিলেন, আমিও তেমনিভাবে ছেদ টেনে দেব। তারপর যজ্ঞেশ্বর রায়, তার ছেলেরা এবং শিবেশ্বর রায়ের পতীত বংশের প্রেতেরা কে কি করলে বা করবে তা নিয়ে কোনো চিন্তাই করব না। ইউরোপে গিয়ে জীবনের অবদমিত সমস্ত বাসনাকে মুক্তি দিয়ে দেব। আমার যা অর্থ আছে তাই দিয়েই সিংহদ্বার না হোক একটা বেশ প্রশস্ত ফটক খুলে দেওয়া হবে। বাসনা আমার ছিল, কারই বা থাকে না। তোমাকে নিয়েই তো বাসনা আমার কম উল্লসিত, কম উচ্ছ্বসিত হয়নি। কল্পনা তো অনেক করেছিলাম, কিন্তু এক ঠাকুরদাস পালের রক্তের নদী তোমাকে আমার নাগাল থেকে ভাসিয়ে নিয়ে চলে গেল এবং আশ্চর্যভাবে রায়বংশের গোপন পরিচয় আমার সামনে তার গোপন অপরাধের ফিরিস্তি খুলে দেখিয়ে দিলে দুনিয়ার কাছে আমাদের দেনা কত এবং সেই দেনার সুদ কি বিচিত্রভাবে প্রকৃতির নিয়মে আমরা আদায় দিতে বাধ্য হচ্ছি। বাবার শেষ চিঠিখানা যা তিনি মাকে লিখেছিলেন সেখানা আমার সুটকেসেই রাখতাম। যে কথাটা তিনি তার মধ্যে আমাকে বলে গিয়েছিলেন তা আমার মনে অক্ষয় হয়েছিল। লিখেছিলেন, মেয়েদের থেকে যদি দূরে থাকতে না পারে তবে যেন বিয়ে না করে সুরেশ্বর। আমি ২৬ বছর বয়স পর্যন্ত মেয়েদের থেকে দূরেই থেকেছি, ভয় করে, কিন্তু স্থির নিশ্চয় হতে পারিনি। বুঝতে পারিনি মেয়েদের থেকে দূরে থাকতে পারবো কি না। ভূসম্পত্তির অধিকার যারা নিজেদের ভূমির বা পৃথিবীর স্বামী মনে করে তারা জানে না কি অপরাধ করে। কথাটা জানিয়ে গিয়েছিলেন রত্নেশ্বর রায়। বলতেন, ভূমি হলো পৃথিবী, পৃথিবী মানুষের মা। পৃথিবীর স্বামী যারা হতে যায় বা হয় বলে মনে করে তাদের অসাধ্য পাপ বোধহয় পৃথিবীতে হয় না। জীবনে তারা সম্পর্ক বাছে না। এ কথার নজির পৃথিবীর সব দেশের রাজা জমিদারের ঘরে আছে। অপরের স্ত্রী হরণ, দরিদ্র আত্মীয়ের স্ত্রী কন্যা নিয়ে অপবাদ জড়ো করলে পাহাড় হয়। জমিদার বাড়ি বা রাজার বাড়িতে দরিদ্র আত্মীয় সুন্দরী স্ত্রী নিয়ে এসে অনেক ক্ষেত্রে বহু উপঢৌকন উপহার নিয়ে ফিরে গেছে। অনেক ক্ষেত্রে স্ত্রী বা স্বামী কারুর আকস্মিক মৃত্যু ঘটেছে। কোনো কোনো ক্ষেত্রে অঞ্জনার মতো স্নেহের আবরণে অনুগ্রহ পেয়ে থেকে গেছে। অঞ্জনার ভাগ্য বেচারা দৃষ্টিভোগের অতিরিক্ত ভোগে লাগেনি বলে নিজেকে গোয়া নিজের ভোগ্যা করে আপনি গড়িয়ে গিয়ে তার পাতায় পড়েছিল। একটু চুপ করে থেকে সে আবার বললে, নিজেকে আমি বহুবার বিশ্লেষণ করেছি, বিচার করেছি। দেখেছি মেজ ঠাকুমা অর্চনা সম্পর্কে আমার অপরাধ কতটা। অকুণ্ঠ কণ্ঠে বলছি, অকপট চিত্তে তোমাকে বলছি, শুধু তোমাকে নয় দুনিয়াকেই বলছি। না, ওখানে অপরাধ আমার ছিল না। মুসলমান বা খ্রিস্টান হলে অর্চনা সম্পর্কে কোনো মনোভাবেই দোষ থাকতো না, কিন্তু হিন্দু ধর্ম না মেনেও হিন্দু বলেই ও কামনা কখনো জাগেনি। তবে একটু বেশি রকম সজাগ সতর্ক থেকেছি বরাবর। বুকের দরজায় কামনার করাঘাত হলেই জেগে উঠেছি, রুষ্ট সাড়ায় সাড়া দিয়েছি, ওদিক থেকে আঘাত স্তব্ধ হয়ে গেছে। ওইখানেই আমি অনুভব করেছি সুলতা, সম্পদের ঐশ্বর্যের এবং ভূমির অধিকারের কি প্রবল শক্তি। সমুদ্রে পড়েও মানুষ বাঁচে, হয়তো সমুদ্রই তাকে তীরে এনে দেয়, কিন্তু সম্পদ ঐশ্বর্যশালীর বাঁধনে ধরা পড়লে তাকে বাঁধনের পীড়নে এলিয়ে পড়তেই হবে। সেখানে কাউকে বাঁচাতে হলে সম্পদশালীকে রাবণের মতো অভিশপ্ত করে রাখতে হবে। বাল্মীকি সীতাকে রাবণের 20 হাতের আকর্ষণ থেকে রক্ষা করবার জন্য আগে থেকে নল কুবেরকে দিয়ে অভিশাপ দিয়েই রেখেছিলেন। নারীর অমতে জোর করে নারী ধর্ষণ করলে 10টা মাথা 100 ফাটে ফেটে এক একটা মাথা 10 চিড় হয়ে যাবে। শুধু সম্পদশালীকেই দোষ দেব না, দরিদ্রকেও দোষ দেব সুলতা। তারা রিক্ত বঞ্চিত বলে তাদের ন্যায় বিচারে মাপ করবার অধিকার কারণেই। সে যারা করবেন তারা পলিটিক্যাল লিডার,
খেয়ালি বিধাতা বা ডিক্টেটর? আমি দেখেছি দরিদ্র পিতামাতা কন্যাকে সম্পদশালীর সামনে এনে ধরে ইচ্ছে করে। দরিদ্র নারী সেও এসে সম্পদশালীর নজরে পড়তে চায়। কিন্তু সেসব কথা থাক, আমার জবানবন্দিতে আমার কথা বলি। রায়বংশে যে বাসনার স্রোত সোমেশ্বর থেকে শ্যামাকান্ত থেকে রায়বংশের জমিদারি আর রূপের দুই কুলের মাঝখান দিয়ে বেয়ে এসেছে, তার বেগ, তার স্রোত আমার মধ্যেও ছিল, কিন্তু আমি তার মুখে বাঁধ দিয়েছিলাম। ইংল্যান্ড যাবার আগে ওই দিন রাত্রে ডিএসপির কাছে রায়বংশের ইজ্জত মর্যাদা বাঁচাতে কলঙ্ক নিলাম নিজের মাথায়। কলঙ্ক একতরফা হয় না, কলঙ্ক রটাতে হলে আর একটা তরফের প্রয়োজন হয়। তরফ খুঁজতে গিয়ে আর কাউকে পেলাম না, পেলাম ওই গোয়ানদের। গোয়ানদের মধ্যে ওই কুইনি মেয়েটির সঙ্গে একটা টাকা দেওয়ার সূত্র জড়ানো ছিল। সেই সূত্র ধরে ডিএসপি জিজ্ঞাসা করলেন, কুইনির প্রতি দুর্বলতার স্বরূপটা কি, তার মানেটা কি? আমি কোন ঠাসা আসামির মতোই বললাম, প্রেমও এক ধরনের স্নেহ, স্নেহও এক ধরনের প্রেম। সঙ্গে সঙ্গে আমার অন্তর যেন শতমুখ হয়ে সায় দিয়ে উঠল, আমার দেহেও তার ছোঁয়াচ লাগলো। কথাটা বলেও ভালো লাগলো সুলতা। মনে হলো আশ্চর্য একটা সত্যের সাক্ষাৎ পেলাম, সন্ধান পেলাম। জানলাম আমার মধ্যে প্রবল দেহবাসনা এবং নারীর হৃদয় কামনা রয়েছে, এবং এই মেয়েটিকেই আমি দেহ দিয়ে চাই, মন দিয়ে চাই, একান্তভাবে আপনার করে চাই। আমার জমিদার সত্তা এবং আমার ব্যক্তিসত্তা, দুই সত্তা সমান আগ্রহে অধীর হয়ে উঠেছিল তাকে পাবার জন্য। আমি অনেক ভেবেছি। জাহাজে সারা বে অব বেঙ্গল, অ্যারেবিয়ান সি, মেডিটেরিয়ান অতিক্রম করবার সময় শুধু এই কথাই ভেবেছি, নিজেকে বিচার করেছি। বলতে পারো নিজেকে চিরে চিরে সমস্ত কিছু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেছি এবং বুঝেছি। জমিদারের বা ধনীর ছেলেদের একটা পাপ অভিপ্রায় থাকে, তারা তাদের উপর নির্ভরশীল বা তাদের দ্বারা যারা উপকৃত, অনুগৃহীত, তাদের নিজেদের সম্পত্তি মনে করে। বিশেষ করে তাদের মেয়েদের উপর ভোগের অধিকার দাবি করে। আগের কালে দাসীদের দেহমনের অধিকার দাবি করত প্রভুরা। আর একদিক দিয়ে মানুষের, সেটা সব মানুষেরই সুলতা, একটা ছেলে মানুষই রোম্যান্টিসিজম আছে। যে রোম্যান্টিসিজমের জন্ম হয় ছেলেবেলায় রাজপুত্র, রাজকন্যা বা রাজপুত্র আর চাষির মেয়ের গল্প শুনে, অনেক বাধা, অনেক বিঘ্ন অতিক্রম করে মিলন হলেই মন ভরে ওঠে। এইটাকেই বাড়িয়ে নিয়ে গল্প বানাও, দেখবে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু তাদের বিয়ে হলো না। সেই দুঃখ মেটাবার জন্য তারা কল্পনা করে এর ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দেবে। সুলতা দেবেশ্বর রায়ের পৌত্র, দেবেশ্বর রায়ের প্রথম প্রিয়া, গোয়ান মেয়ে ভায়োলেটের ছেলের দৌহিত্রী কুইনিকে ভালোবাসে, তাকে সে চায়। এই কথা সর্বসমক্ষে বলে আশ্চর্য তৃপ্তি পেয়েছিলাম এবং পেতেও তাকে চেয়েছিলাম। আরও একটা সত্য ছিল, সে সত্য সর্বজনীন কিনা জানি না, তবে রায়বংশে এ সত্যটা স্বীকৃত এবং এটা রাজবংশের একটা ধারা। আমার বাবা চন্দ্রিকাকে ভালোবেসেছিলেন মিশ্র সৌন্দর্যের জন্য। দেবেশ্বর রায় পিদ্রুজ আর অঞ্জনার সন্তান ভায়োলেটকে ভালোবেসেছিলেন। কুইনির মধ্যেও বোধহয় আমি তারই আকর্ষণ অনুভব করেছিলাম। এটা বোধহয় চিরন্তন কামনা মানুষের। বিলেতে গিয়ে এ আকর্ষণ আমার বাড়ল সুলতা, এবং এই কুইনির আকর্ষণই আমাকে ওখানে শ্বেতাঙ্গিনী সমাজে নিজেকে হারিয়ে যেতে দিলে না। একটা ঘটনা ঘটল। আমার ছবি কিছু নিয়ে গিয়েছিলাম, সেই ছবিগুলো নিয়ে একটা এক্সিবিশন হয়েছিল। এই এক্সিবিশনে সকলের দৃষ্টি আকর্ষণ করলে কুইনির ছবিখানা। বিচিত্র ঘটনা সুলতা, যে দেখতে এলো সেই এসে থমকে দাঁড়ালো কুইনির ছবির সামনে। অবাক হয়ে দেখলে, বললে, কি সুন্দর! শুধু ছবি সুন্দর নয়, যার ছবি সেও কত সুন্দর, কি সুন্দর! দুখানা ছবি ছিল কুইনির। একখানাতে কুইনির কোলে একটি শিশু দিয়ে এঁকেছিলাম ইন্ডিয়ান ম্যাডোনা। ওদের চার্চের ছবি পুড়ে গিয়েছিল। ছবিখানা ওদের চার্চের জন্যই এঁকেছিলাম। কলকাতায় এসে এবং যে টাকাটা আমি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই টাকার সঙ্গে ছবিখানাও দিতে চেয়েছিলাম, কিন্তু টাকা বা ছবি কিছুই নেয়নি কুইনি। আমি চিঠি লিখেছিলাম, তার উত্তরে সে লিখেছিল, উই আর আনএবল টু অ্যাকসেপ্ট এনি হেল্প ফ্রম ইউ।
থ্যাঙ্কস। কুইনির আরও একখানা ছবি আমি এঁকেছিলাম। এ ছবিখানা সেই রক্তসন্ধ্যার আলো মুখে পড়া কুইনির ছবি। নাম দিয়েছিলাম গোধূলি লগ্ন। পাশাপাশি টাঙানো ছিল ছবি দুখানা। দর্শক খুব বেশি আসেনি, কিন্তু যারাই এসেছিল তারাই ওই ছবি দুখানার সামনে দাঁড়াতো, মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখত এবং প্রশ্ন করত, কত দাম? প্রথম দিন চমকে উঠেছিলাম। দাম? হ্যাঁ, কত দাম? আমি কিনতে চাই, দাম তো লেখা নেই। ও ছবি দুখানা বিক্রির জন্য নয়। নয়? তাহলে তোমার বাকি ওই রাবিশগুলো কে কিনবে? উত্তর কি দেব? চুপ করেই ছিলাম। উত্তর দিতে পারতাম, বলতে পারতাম, ছবি তুমি বোঝো না তাই বাকিগুলোকে রাবিশ বলছো, ওইগুলোই মডার্ন ছবি। কিন্তু তা পারিনি। তার কারণ লোকটির পরিচয় জানতাম, একজন বড় আর্ট ক্রিটিক। অন্য ছবিগুলোর দিকে তাকিয়ে দেখে নিয়ে আরও কিছুক্ষণ ছবি দুখানার দিকে তাকিয়েছিলেন ভদ্রলোক। তারপর বলেছিলেন, দেয়ার ইজ লাইফ ইন দোজ টু, সো লিভিং। আমি এরপর ছবি দুটোর দিকে তাকিয়ে বসে থাকতাম। সত্যিই এক এক সময় মনে হতো সত্যিকারের কুইনি, এখনই হয়তো কথা বলবে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। এক্সিবিশন শেষ হলো। সব ছবির মধ্যে ওই কুইনির ছবিরই প্রশংসা হলো বেশি। তার মধ্যে ইন্ডিয়ান ম্যাডোনা ছবিটাই বেশি পছন্দ করেছিল। আমি তাকিয়ে থাকতাম আর মধ্যে মধ্যে হুইস্কির গ্লাসে চুমুক দিতাম। আমার শিরায় শিরায় রক্ত ছুটত দুরন্ত আবেগে। আমি অনুভব করতাম ওই মেয়েটিকে আমি জীবনে চাই। নারীকে জীবনে পুরুষ চায়, পুরুষ নারীকে চায়। এ চাওয়া দুরকম। ম্যান ওয়ান্টস ওম্যান ইন লাইফ। যে ওম্যানের বিশেষ পরিচয় নেই, পরিচয় সে ওম্যান, তার নারীত্বই তার পরিচয়। এইটাই সাধারণ নিয়ম সুলতা, কিন্তু মানুষ এক আশ্চর্যভাবে বদলে নিয়েছে। সে চায় একজন বিশেষ নারীকে। সেটা প্রথমে থাকে নেশা, পরে সেটা হয় ভালোবাসা। কুইনিকে মেদিনীপুরের বাড়িতে মিসেস হাডসন আর হিলডার সঙ্গে দেখে প্রথম আমার নেশা জেগেছিল। শাড়ি পরে সে আশ্চর্য যৌবন মোহময়ী হয়ে এসে আমার সামনে দাঁড়িয়েছিল সেদিন। বোধহয় বলেছি কথা প্রসঙ্গে, বলেছি নারীকে নিয়ে মোহ সেই আমার প্রথম জাগলো। তোমার সঙ্গে আলাপ পরিচয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে যা জাগিয়ে তুলেছিলাম, ছোট একটি গাছকে বড় করে তুলে ফুল ফোটানোর মতো ফুল ফোটাতে চেয়েছিলাম, তা সেদিন কুইনিকে দেখবা মাত্র জেগে উঠেছিল। ফুল ফোটার কথায় বলবো, পাতাহীন ভুঁই চাপার গেঁড়ে থেকে হঠাৎ যেন ডাঁটি বেরিয়েছিল কুঁড়ি নিয়ে। সেই কুঁড়িটি ফুটল বিলেতে ওই ছবির দিকে তাকিয়ে থেকে। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে নানা অসম্ভব কল্পনা করতাম। ওই কুইনিকে নিয়ে কল্পনা ভালো লাগতো। সারা রাতই প্রায় জেগে থাকতাম। কিছুদিনের মধ্যেই মদের মাত্রা বেড়ে গেল এবং চুপ করে গেল সুরেশ্বর। স্থির দৃষ্টিতে খোলা জানালার ওপারের দিকে তাকিয়ে বললে, সকল সত্যই বলতে বসেছি সুলতা। রায়বংশের কুড়ারাম রায় ভট্টাচ থেকে শুরু করে আমার পিতামহ পর্যন্ত পিতৃপুরুষেরা ন্যায় অন্যায় যা করেছেন তা মুক্ত কণ্ঠে বলেছি। অন্যায়গুলোই বড় করে তুলে ধরে বলেছি। বলবার কারণ আছে, কারণ পাপগুলো সব মানুষেই করে, এ পাপ মানুষের। কিন্তু তারা পাপগুলো জমিদারেরই বলে ঘোষণা করেছেন। আমার বাবার কথা জানো, তাই আর বললাম না। এবার আমার কথা বলি। আমার মধ্যে ওই কামনা বাসনা, ওই প্রকৃতি, অথবা পাপ বলো পাপ, ক্রিমিনাল ইনস্টিক্ট বলো তাই, অন্যায় বলো অন্যায়, অমার্জনীয় সামাজিক অপরাধ বলো তাই আমার রক্তের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠল। আমার পূর্বপুরুষেরা জমিদারির দৌলতে সামুদ্রিক সরীসৃপের মতো যে প্রবৃত্তিকে তাদের রক্তের মধ্যে লালন করেছিলেন, পুষ্ট করেছিলেন, যার বীজ মাছের ডিমের মতো আমার রক্তে ছিল, তা ফাটল এবং হাঙরের মতো হিংস্র স্বভাব নিয়ে সে বেড়ে উঠল। সারা জীবনই একরকম একটা সাবধান বাণী আমার কানে বেজেছিল। আমার বাবার দৃষ্টান্ত আমাকে ভীত করে রেখেছিল। তার কণ্ঠস্বর আমার কানের কাছে বাজত, সুরোর যেন বিয়ে দিও না। আমার দৃষ্টান্ত দেখলে আমাদের বংশের বড় ভয় মেয়েদের থেকে, বংশগত ব্যাধি এটা। মায়ের মুখ মনে পড়ত, যেন বিষে নীল হয়ে যাওয়া মুখ, যার জন্য ব্রজদার শেফালির বাড়ি গিয়ে ওই দেহ ব্যবসায়িনীদের দেখে আকৃষ্ট হয়েও
দাতা সেজে আত্মরক্ষা করেছি। কীর্তিহাটে গিয়ে অত্যন্ত সতর্ক থেকেছি। তোমার সঙ্গে সম্বন্ধ ছিন্ন করেছি। সেই ভয় কাটতে লাগলো সন্ধ্যার কোণে দেখা আলো মাখা তরুণী কুইনির ছবিখানা দেখতে দেখতে। এক্সিবিশনের সময় সেই যে ছবিটার মধ্যে নেশার সন্ধান দিয়ে গেল আমাকে সেই আর্ট ক্রিটিক, সেই নেশা আমাকে পাগল করে দিলে। মদ খেতাম আর ছবিখানার দিকে তাকিয়ে থাকতাম এবং কল্পনা করতাম। যে কল্পনা করতাম তার মধ্যে প্রচণ্ড উন্মাদনা আছে। সে উন্মাদনা মহাভারতে নাগকন্যা উলুপির জন্য অর্জুনের সাজে, ইতিহাসে পদ্মিনীর জন্য আলাউদ্দিন খিলজির সাজে। কিন্তু বিংশ শতাব্দীতে কোনো দেশে কারুর পক্ষেই সহজে ঘটে না এবং আমার মতো যে মানুষ আধা জমিদার বা জমিদার থেকে খারিজ, তার পক্ষে তো সাজেই না। কিন্তু তবু মন মানল না এবং তা থেকেই একদিন আমি যেন লালসায় কামনায় উন্মাদ হয়ে উঠলাম। সুলতা, আমি নারী দেহের জন্য লালায়িত হলাম। জীবনের অবরুদ্ধ ভোগের প্রবৃত্তি কুইনির ছবির ইশারাতেই যেন বোতল খোলা দৈত্যের মতো বেরিয়ে এলো। আই ওয়ান্টেড ওমেন ইন মাই লাইফ। তার পথে কোনো বাধা ছিল না। সেই সুদূর শ্বেত দ্বীপে টাকাও আমার হাতে ছিল প্রচুর। 35,000 টাকা আমি নিয়ে গিয়েছিলাম। টাকাটা যুদ্ধের আগে খুব কম ছিল না, মূল্য তখন তার অনেক ছিল। সেই টাকাটা 2 হাতে মুঠো ভরে নিয়ে নেমে পড়লাম লন্ডনের নৈশ জীবনে। বন্ধু মিলতে দেরি হয়নি, ভারতীয় বন্ধুই মিলেছিল। তারা ওদেশেই কাজ করে, পড়ে। জীবনের স্লেটে তাদের হাজার হিজিবিজি, কিন্তু সে তারা গ্রাহ্যই করে না। তারাও আমার টাকা পয়সার সাচ্ছল্য দেখে প্রসন্ন উল্লাসেই এগিয়ে এসেছিল। মাস কয়েক প্রায় পাগলের মতো ছুটতে চেষ্টা করেছি। তারপর হঠাৎ একদিন আমার বংশগত অভিশাপ আমার সামনে এসে দাঁড়ালো। সকালবেলা ঘরে বসে আছি, ওই কুইনির ছবির দিকে তাকিয়েই বসে সিগারেটের রিং ছাড়ছি আর ভাবছি কিছুতেই তৃপ্তি পাচ্ছি না। তৃষ্ণা কিছুতেই মিটছে না, বাড়ছে। তার থেকেও কিছু বেশি কুইনির জন্যই জীবন তৃষ্ণা বাড়ছে। সকালবেলা যখন রাত্রির অন্ধকারের ঘোর থাকে না, তখন তাকে মনে পড়ে। ঠাকুমা উমা দেবীকে মনে পড়ে, মেজ ঠাকুমা মেজদিকে মনে পড়ে, অর্চনাকে মনে পড়ে। বুকের মধ্যে জ্বালা ধরে। ভাবতে ভাবতে হঠাৎ আপনার অজ্ঞাতসারে আহ বলে চিৎকার করে উঠি। আয়নায় নিজের ছবি দেখে ভয় পাই। চোখের কোলে কালি পড়েছে। গোল একটা কালো বেষ্টনীর মধ্যে আমার এই বড় চোখ দুটো যেন ঘোলাটে রং ধরেছে। মনে হয় সোনার গিলটি করা প্রদীপটার গিলটি উঠে গেছে, বেরিয়ে পড়েছে লোহা। ঘি নেই, সর্ষের তেলও নেই, জ্বলছে লালচে কেরোসিনে। লালচে আলোর শিখার মাথায় ধোঁয়া উঠছে রাশি রাশি। নারীকে তো ভয় নয়, রায়বংশে ভয়ে বরাবরই নিজেকে। ধর্ম সাধনা আর ভূমির আধিপত্য করতে গিয়ে নরনারী দেহমিলনের মধ্য দিয়ে প্রেম চেতনাটুকুকে বিসর্জন দিয়েছেন, নয়তো প্রকৃতি শক্তিকে আজ্ঞাবাহিনী কৃতদাসীর মতো আয়ত্ত করবার জন্য শ্মশানে যে যজ্ঞ করেছিলেন তাতেই আহুতি দিয়েছেন। শ্যামাকান্ত মহাপ্রকৃতিকে ভোগ্যা নারীর মতো আয়ত্ত করতে চেয়েছিলেন বীরাচারের সাধনায়। বীরাচারে সিদ্ধ হয়ে তিনি খেলবেন আর শক্তি তাকে খেলার উপকরণ যোগাবে, অথবা নিজেই তার উপকরণ হবে। তিনি তাকে আদিম পুরুষের নারীকে বেঁধে রাখার মতো বেঁধে রেখে দেবেন, নারীকে বেঁধে প্রহার করবেন, তবু তাকে পেলাম না বলে আক্ষেপ করবেন। তারপর সোমেশ্বর থেকে দেবেশ্বর পর্যন্ত, তাই বা কেন যোগেশ্বর রায় পর্যন্ত এক দশা। তারা ভূমিকে ভোগ করলেন নারীর মতো আর নারীকে ভোগ করলেন ভূমির মতো। ভূমিকে কখনো সেবা করলেন না, পূজা করলেন না, আদায় করলেন শুধু কর। আর নারীকে কখনো প্রেম দিলেন না, তার কাছে চাইলেন শুধু সন্তান। ভূমির গণ্ডির পরিমাপ যত বৃহৎই হোক, কখনো হলেন না তৃপ্ত, কখনো মিটল না ক্ষুধা। নারীর দেহ ভোগ করে কখনো সুখের শেষ পেলেন না। বেছে বেছে রূপসী নারী এনে
অন্তপুর সাজিয়ে কখনো মিটল না তৃষ্ণা। একখানা 1 একর 1.5 একর জমির ধানে যেসব মানুষের সারা বছরের অন্ন জোটে, একটি নারীর প্রেমে যেসব মানুষের তৃষ্ণা মেটে, সে মানুষের দল থেকে পৃথক আমি, স্বতন্ত্র আমি। তারাই সভ্য মানুষ, তারাই দেবত্বের অধিকারী। রায়বংশ ধর্মকে আশ্রয় করে বর্বরতায় ফিরে গেছে, আদিম অন্ধকারে ফিরে গেছে, সম্পদকে আশ্রয় করেও তাই। সেই আদিম অরণ্য যুগে ফিরে গেছে। প্রিয়ার প্রতি যার প্রেম নেই, পৃথিবীর জন্যেই বা তার প্রেম কোথায়? সে সময় আমি ডায়েরি রাখতে চেষ্টা করেছিলাম, রত্নেশ্বর রায়ের মতো নয়, বীরেশ্বর রায়ের মতো। জীবনের স্মরণীয় দিন ও ঘটনা, মেমোরেবল ডে অ্যান্ড ইনসিডেন্টস। প্রথম দিন, যেদিন জীবনের প্রথম একটি কন্যা শ্বেতাঙ্গিনীকে নিয়ে সারা রাত তার দিকে তাকিয়ে চেয়ারে বসে রইলাম, কিছুতেই তাকে স্পর্শ করতে পারলাম না। কেন পারলাম না সে সম্পর্কে লেখা আছে। মদের নেশার মধ্যে নৈশ আবরণী পরা মেয়েটির দিকে তাকিয়ে কেমন হয়ে গেলাম। বিচিত্রভাবে তার মধ্যে অনেককে দেখলাম না শুধু তাকেই। মেয়েটি আমাকে গালাগাল দিলে আমার রাগ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, শাট আপ, আই সে ইউ শাট আপ। আমার চিৎকারে সে চমকে গিয়েছিল, ভয় পেয়েছিল। সারা রাত্রির পর সে ঘুম ভেঙে উঠে আমায় তার ঘরের দরজা খুলে দিলে। আবার যেদিন সকল ভয়কে অতিক্রম করেছি, সেদিনও আমি চিৎকার করেছি এবং সেই রাত্রেই চলে আসতে চেয়েছি। সম্ভব হয়নি। সারা রাত্রি বসে কাটিয়েছি প্রথম দিনের মতোই। সব লিখে রেখেছি। সেদিনও সকালে উঠে ডায়েরি লেখা শেষ করে সিগারেট ধরিয়ে কুইনির ছবি দেখছি আর ওই সব কথাই ভাবছি। তার সঙ্গে মধ্যে মধ্যে কুইনি যেন ছবির মধ্যে সজীব হয়ে উঠছে, আমাকে ডাকছে। অথচ তার শেষ কথা মনে পড়ছে, আমি ঘৃণা করি আপনাদের গোটা রায়বাড়িকে ঘৃণা করি। এমন সময় হোটেলের পরিচারক একখানা কার্ড নিয়ে আমাকে দিতে এলো। একজন কেউ আমার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখলাম প্রিন্স হারা রে, প্রিন্স অফ কীর্তিহাটা, প্রিন্স অ্যান্ড আ স্পিরিচুয়াল ম্যান। মাথার ভিতরটা ঝিমঝিম করে উঠল, বুকের ভিতর হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুততর হয়ে উঠল। একটা অসহনীয় উদ্বেগ বুকের ভিতরে জমে উঠল পুঞ্জীভূত হয়ে। প্রিন্স অফ কীর্তিহাট? কে কে? প্রিন্স অফ কীর্তিহাট নিজেই পরিচয় দিলেন। তার ফাদার ছিলেন রাজা আর রে, রামেশ্বর রে। আমাদের রাজা উপাধি বংশগত। নো ওয়ান ক্যান ডিনাই আওয়ার রাজা টাইটেল। ইউ সি, কীর্তিহাট ইজ ইন দ্য প্রভিন্স অফ বেঙ্গল। উই আর কিংস অ্যান্ড ব্রাহ্মিন্স বোথ। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম তার মুখের দিকে। মিল খুঁজছিলাম চেহারায়, রঙে, কাঠামোয়, নাকে, মুখে, চোখে। পাচ্ছিলাম সে মিল। তিনি বলেই যাচ্ছিলেন, আমরা বাংলাদেশের প্রাচীনতম অভিজাত বংশ। ইউ সি, সিন্স দ্য টাইম অফ রাজা বাইলাল সেন, আমার পূর্বপুরুষ রাজার চিফ মিনিস্টার। ইউ সি, হি ওয়াজ অ্যান্ড উই অলসো অ্যাট দ্য ওয়ার্শিপার অফ গডেস শক্তি। উই আর তান্ত্রিক্স। বল্লাল সেনের পর লক্ষণ সেন রাজা হলেন। হি ওয়াজ আ স্টাঞ্চ বৈষ্ণব। আমার পূর্বপুরুষ বারবার রাজাকে বারণ করেছিলেন, এইভাবে দুর্বলতাকে প্রশ্রয় দিও না। বাট হি টার্নড আ ডেফ ইয়ার টু হিম, নেভার কেয়ার টু ফলো হিজ অ্যাডভাইস। অ্যান্ড ইউ সার্টেনলি নো হোয়াট হ্যাপেন্ড। অনলি 17। 17 জন ঘোড়সওয়ার নিয়ে বাংলাদেশ জয় করেছিলেন বখতিয়ার খিলজি। অনর্গল বলে যাচ্ছিলেন প্রিন্স হারারে, রত্নেশ্বর রায়ের তৃতীয় পুত্র রামেশ্বর রায়ের এক পুত্র। কোন পুত্র তা জানি না। রামেশ্বর রায় সুকৌশলে বিষয় বিক্রি করে বিলেতে এসেছিলেন। ব্যারিস্টার হয়ে ফিরে গিয়ে ব্রাহ্ম হয়ে বিয়ে করেছিলেন এক ব্রাহ্ম মেয়েকে। তারই এক ছেলে বিলেতে এসে বাস করছেন। এসেছিলেন ICS পড়তে। হারা রে বললেন, I was a very brilliant student. My subject of interest was Sanskrit. Great poet Kalidasa was my first attraction. Then the greatest of all poems, Veda. Then Upanishada. I learnt 2 things from these Upanishada.
দ্য গ্রেটেস্ট অব অল পোয়েট্রিস অব দ্য ওয়ার্ল্ড। শোভা বা মর্তস্য যদন্তকৈতা সর্বেন্দ্রিয়াণাং জড়য়স্তি তেজ অপি সর্বং জীবিতমল্লমেব তব্বৈ বাহস্তব নৃত্যগীতে ন বিত্তেন তপর্ণীয় মনুষ্য লক্ষামোহে বিত্তমদ্রাক্ষ চেত্তা জীবিষ্যাম জবদিশিষ্যাসি তং বরস্তু বরণীয় স এব। আপনি একজন বড় আর্টিস্ট অ্যান্ড আমি শুনলাম আ গ্রেট লার্নেড ম্যান অলসো আ ভেরি রিচ ম্যান ব্রাহ্মণ অলসো। আপনি নিশ্চয় জানেন, আই এম শিওর, নচিকেতা এই কথাগুলো বলেছিল যমকে। অ্যান্ড ইউ সার্টেনলি রিমেম্বার হোয়াট মৈত্রেয়ী টোল্ড টু হার হাজব্যান্ড গৌতম, জেনাহং নামৃতস্যাং তেনাহং কিম কুর্জাম। I went mad, Mr. Ray, I went mad and gave up the idea of appearing at the ICS examination. And Mr. Ray, আমি আমার আত্মাকে দেখতে পেলাম। Yes, I could see, I could feel, and সব সংশয় ছিন্ন হয়ে গেল আমার। ভিদ্যাতে হৃদয় গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষিয়ান্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে হিরণ্ময়ে পরে কোশে বিরজিত ব্রহ্ম নিষ্কলম তচ্ছুভ্রং যতিশং যতিস্তদ যদত্তবেদ বিদ্যু ন তত্র সূর্যভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুত ভান্তি কুত হয় মগ্নি তমেব ভান্তমনুভাতি সর্বং তস্য ভাসা সর্বমিদং বিভাতি ব্রহ্মৈ বেদমৃতং পুরস্তাদ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণতশ্চোত্তরণা অধশ্চূর্ধ্বঞ্চ প্রসৃতং ব্রহ্মৈ বেদং বিশ্বমিদং বরিষ্ঠম। অনর্গল বলে গেলেন হারারে। সুন্দর কণ্ঠ, প্রদীপ্ত হয়ে উঠেছে তার মুখ, সাদা দাড়ি গোঁফে হাত বুলাচ্ছিলেন, দৃষ্টিতে ফুটে উঠেছিল একটি আনন্দময় স্বপ্ন। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ঠিক এই সময়ই এসেছিল আমার একজন রাত্রির সহচর। বিনা কার্ডেই মে আই কাম ইন বলে দরজা খুলে ঘরে এসে ঢুকে হারারেকে দেখে থমকে দাঁড়িয়ে তীব্র দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেছিলেন, সো ইউ হ্যাভ কাম, হ্যাঁ? প্রিন্স হারারে তার মুখের দিকে তাকিয়ে চোরের মতো সংকুচিত এবং ক্ষুদ্র হয়ে গিয়েছিলেন। সুরেশ্বর বললে, হরেশ্বর রায়, রামেশ্বর রায় আমার কনিষ্ঠ পিতামহ, রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের কনিষ্ঠ পুত্র। তার সম্পর্কে বিশেষ পরিচয় আমি পাইনি কীর্তিহাটের দপ্তরের কাগজের মধ্যে। MA BL পাশ করে এস্টেটের আইন বিভাগের দেখাশুনো করতেন। রায়বাহাদুর কিন্তু তার মতের চেয়ে তার পাটোয়ারি মামলায় মুহুরীর মতের বেশি দাম দিতেন, তবে ভালোবাসতেন। ভদ্রলোক ছিলেন রামেশ্বর রায়, অনুকরণ করতেন বর্দার, কিন্তু সে মেটাল ছিল না তার মধ্যে। সুতরাং সে ধার বা সে ঝকমকানি পাবেন কোত্থেকে? বড় দাদার অনুকরণে তিনি ছিলেন বিলাসী। ভদ্রলোক ইংরাজি এবং ইংরেজের প্রেমমুগ্ধ। তিনিই প্রথম বিলেত এসেছিলেন এবং ব্যারিস্টার হয়ে ফিরে গিয়ে এলাহাবাদে বসেছিলেন। প্রথমা স্ত্রী যখন মারা গেছেন, একটি কন্যা ছিল, সে স্ত্রীর গর্ভজাত। তার বিয়ে দেওয়ার অজুহাতে দেবোত্তরের অধীনে ব্যক্তিগত পত্তনি, দরপত্তনি এবং জোত জমাগুলোর 1/3 অংশ তিনি বিক্রি করে দিয়ে মোটা টাকা নিয়ে গিয়ে বসেছিলেন এলাহাবাদে। এলাহাবাদে তার প্র্যাকটিস জমেনি, কিন্তু জীবনে স্বাধীন প্রেমের ক্ষেত্র এবং সুযোগ পেয়েছিলেন। একটি ব্রাহ্ম মেয়ের প্রেমে পড়েছিলেন, কিন্তু তাকে বিয়ে করলে সম্পত্তি নিয়ে গোল বাঁধবে এবং সে বাঁধাবেন মেজদা অর্থাৎ শিবেশ্বর রায়, তা তিনি জানতেন। তাই বিক্রি করে দিয়েছিলেন বড় ভাইকে। সব বলেই বিক্রি করেছিলেন। মিস্টার আর রের এই পুত্রটি সেই দ্বিতীয়া পত্নীর গর্ভজাত দ্বিতীয় পুত্র হারারে। ছাত্র তিনি ভালো ছিলেন। সংস্কৃতে ইংরাজিতে ডবল অনার্স নিয়ে BA পাশ করেছিলেন। বাপ বিলেত পাঠিয়েছিলেন ICS পরীক্ষা দেবার জন্য, কিন্তু সে পরীক্ষা তার আর কখনো দেওয়া হয়নি। এখানকার কাগজে ভারতবর্ষের গৌরব প্রচার করতে শুরু করেছিলেন। ইংরেজি ভালো লিখতেন। তার লেখার তখন দাম হয়েছিল এবং লেখার জন্য হারারের নামও হয়েছিল। 2-4টে ছোটোখাটো আসরে বক্তৃতাও দিতেন তখন। হাইড পার্কেও টুল কাঁধে করে ঘুরেছেন। তার কেরিয়ারে ভবিষ্যৎ ছিল,
ও দেশে থাকলেও ছিল, এ দেশে এলে তো কথাই ছিল না। এ দেশে নেতৃত্বের সবথেকে বড় কোয়ালিফিকেশান হলো ইআর, মানে ইংল্যান্ড রিটার্নড। এদের জন্য চেয়ার খালি হওয়ার অপেক্ষা করতে হয় না, নতুন চেয়ার তোলা থাকে, এলেই নামিয়ে দেওয়া হয়। কিন্তু রায়বংশের ছেলে হারারে হঠাৎ ধরা পড়ে গেলেন অ্যাডাল্টারির দায়ে। রায়বংশের ছেলে হারারে প্রথম বিয়ে করেছিলেন এক মহৎ কুলের কন্যাকে, কোনো এক স্যার টাইটেলধারীর আত্মীয়াকে, খাস বিলিতি স্যার এবং ভারতবর্ষের কোনো এক প্রভিন্সের এক্স গভর্নর। তার এই আত্মীয়াটি তার গভর্নরগিরির সময় ভারতবর্ষে এসে দেখে গেছেন এদেশ, দেখে গেছেন এদেশের যোগী সন্ন্যাসী, ফকির, ফরচুন টেলার, পুরনো মন্দির, তীর্থস্থল, দুর্গের ধ্বংসাবশেষ, গোয়ালিয়র ফোর্ট, আগ্রা ফোর্ট থেকে কাশীতে সারনাথ, এবং তার সঙ্গে দেখে গেছেন ইন্ডিয়ান প্রিন্সদের বাড়িঘর, বিরাট মহল যার মধ্যে তারা বাস করেন। আর মনে মনে প্রেমে পড়ে গেছেন তরুণ গৌতম বুদ্ধার সঙ্গে, যিনি সদ্য প্রসূত পুত্র রাহুল এবং সুন্দরী গোপাকে ফেলে নির্বাণ খুঁজতে গিয়েছিলেন। রায়বাড়ির রূপবান এবং বিদ্বান বংশধরটির কাছে ন বিত্তেন তর্পণীয় মনুষ্যা এবং জেনাহং নামৃতস্যাম তেনাহং কিম কুর্জাম, এই পরম তত্ত্ব শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছিল আগুনের শিখায় আকৃষ্ট পতঙ্গের মতো। বিলেতে তখনও লোকে স্বামী বিবেকানন্দকে ভোলেনি। মেয়েটি সবথেকে বেশি মুগ্ধ হয়ে গেল যখন সে এই প্রিন্স হারারের কাছে শুনলে যে তিনি তার রাজা উত্তরাধিকার ত্যাগ করে শুধু ইন্ডিয়ার এনসেন্ট কালচারের স্বরূপ এবং মহিমা প্রচারের জন্যই এদেশে এসেছেন এবং সারা জীবন তাই করে যাবেন। তার জীবন তিনি উৎসর্গ করেছেন। তরুণী কুমারীটি এই রাজপুত্রটির মধ্যে গৌতম বুদ্ধার নবজন্মকে প্রত্যক্ষ করেছিল। মেয়েটির কিছু পৈতৃক ধন ছিল, সব কিছু নিয়েই তিনি প্রথম শিষ্যা, সচিব এবং সখীরূপে তাকে বরণ করে ধন্য হয়েছিলেন। সালটা প্রথম মহাযুদ্ধের ঠিক পর। যুদ্ধের সময় তিনি ইংল্যান্ডেই ছিলেন এবং কাগজে ব্রিটেনদের জন্য কালী তত্ত্ব বিতরণ করে লিখতেন, এই সর্বশক্তিময়ী মাতৃশক্তি, মাদার দ্য অল পাওয়ারফুল। ব্যাখ্যা করে লিখতেন, তিনি ক্রুদ্ধ হয়ে মানুষের অন্তর্লোকে ক্রোধকে সঞ্চারিত করেন এবং তখনই ওয়্যার বাঁধে এই পৃথিবীতে। শি ইজ পিস, শি ইজ অ্যাঙ্গার, শি ইজ ফায়ার, শি ইজ ওয়াটার, শি ইজ হিট, শি ইজ কোল্ড, শি ইজ দ্য কজ অফ এভরিথিং। এর ফলে তার খ্যাতি বেড়েছিল যথেষ্ট, শিষ্য শিষ্যার সংখ্যাও বাড়ছিল সঙ্গে সঙ্গে। হঠাৎ একদা অঘটন ঘটে গেল। 1919 সালে আর্মিস্টিসের পর হঠাৎ তার স্ত্রীর পৈতৃক বাড়িতে এসে উঠল অভিনেত্রী। সামান্য কদরের অভিনেত্রী, কিন্তু অসামান্য প্রখর তার রসনা, কণ্ঠস্বরও তেমনি উচ্চ এবং কর্কশ। সে দাবি করলে রে তার স্বামী এবং তার সন্তানকে সে গর্ভে বহন করে বেড়াচ্ছে, আর রে তাকে পরিত্যাগ করে এই ব্যভিচারিণী মহিলার গৃহে প্রমোদ বাসর যাপন করছেন। বৃত্তান্ত তার অনেক সুলতা। মামলা হলো, তাতে তিনি স্টেটমেন্ট করলেন, বিচিত্র স্টেটমেন্ট। বললেন, আমি ইন্ডিয়ান তান্ত্রিক যোগী, আমি মাদার দ্য অল পাওয়ারফুলের উপাসক, আমার পক্ষে সংসার কোনো কিছুতে বাধা নেই। দেয়ার ইজ নো বার, আই ডিনাই অল বার্স। তান্ত্রিক যোগী আমি ওই অ্যাক্ট্রেসটির মধ্যে এমন এক ওম্যানকে দেখতে পেয়েছিলাম, সে সাধনার সময় আমার পাশে বসে থাকলে মাদার দ্য অল পাওয়ারফুল নিশ্চয় দেখা দেবেন। সো আই অ্যাকসেপ্টেড হার অ্যাজ মাই ওয়াইফ। আমি তাকে ইন্ডিয়ান তান্ত্রিক রীতি অনুসারে বিবাহ করেছি। জেল হয়ে গেল হারারের। প্রথম স্ত্রী ডিভোর্সের মোকদ্দমা করে ডিভোর্স পেলেন। কাগজে কেলেঙ্কারি হতে তিনিই দেননি, না হলে বোধহয় খবরটা আগেই জানা হয়ে থাকত। তারপর হারারে জেল থেকে বেরিয়ে আবার একবার সেন্ট সাজবার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে খুব সুবিধে হয়নি। কিন্তু সুবিধে অসুবিধেতে হারারের কিছু যায় আসেনি। শিক্ষিত লোক, পণ্ডিত লোকও বলা যায়। তিনি বিচিত্র জীবনযাপন শুরু করলেন। দাড়ি, গোঁফ, চুল রেখে সে এক ভারতীয় তান্ত্রিক সাজলেন এবং চিটিংয়ের জন্য চুরির দায়ে আরও 2 বার জেল খেটেছেন। তা খাটুন, তবুও এখনও তাঁর লেখা কাগজে বার হয়।
ভারতবর্ষের ধর্মের উপর তার রচনার আদর করে ওখানকার কাগজওয়ালারা। বিশেষ করে 1921 সালের পর গান্ধীজির অহিংসার বিরুদ্ধে তার কতকগুলো রচনার খুবই সমাদর হয়েছিল। লিখেছিলেন নাকি, দিস নন ভায়োলেন্স ইজ শূদ্র কাল্ট ইন ইন্ডিয়া, দিস ইজ ফর দোজ হু আর উইক, হু ক্যানট আন্ডারস্ট্যান্ড গীতা আর চণ্ডী অর ন জায়তে ন প্রিয়তে বা কদাচিৎ। যার বাণী, যিনি কুরুক্ষেত্রে এত রক্তপাত ঘটিয়েছেন, তার নামে নন ভায়োলেন্স, অহিংসা, এর থেকে হাস্যকর আর কিছু হয় না। এ নেহাতি কাওয়ার্ডিস অথবা ডিপ পলিটিক্স, বা কেউ বলতে পারে ভেরি ক্লেভার ক্যামোফ্লেজ। এসব পরিচয় আমার ওই রাত্রি সহচর বন্ধুটি মিস্টার হারারায়ের সামনেই দিয়ে গেল। হারারায় স্থির হয়ে শুনলেন। প্রথম যে একটা অপ্রতিভ শঙ্কিত ভাব তার মুখের মধ্যে ফুটে উঠেছিল, ক্রমশ সেটা যেন কোথায় মিলিয়ে গেল। প্রসন্ন মুখে দাড়িতে হাত বুলিয়ে হারারায় বললেন, জেন্টেলম্যান, অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে বলছি, আপনি একটি বদ্ধ জীব। আপনার সঙ্গে আর কোনো বর্বর জাতির কুসংস্কারাচ্ছন্ন মানুষ, যাদের সঙ্গে জন্তু জানোয়ারের মিল বেশি, তাদের কোনো প্রভেদ নেই। আপনি তান্ত্রিক, স্পিরিচুয়ালিজম কিছুই বোঝেন না। হ্যাঁ মহাশয়, আপনি যা ঘটনার বিবরণ দিলেন তা সত্য, অর্থাৎ তা ঘটেছে, কিন্তু ঘটেছে বলেই তা সত্য এমন কথা আমি স্বীকার করি না। বিচারক আমার আধ্যাত্মিক তত্ত্ব বুঝতে পারেনি, সেই জন্য সে জেল দিয়েছে। ইংরেজ বিচারক আজ ভারতবর্ষে সমস্ত পলিটিক্যাল লিডার্সদের জেলে দিচ্ছে না, কিন্তু তাই বলে কি তারা গিল্টি? আর দে ক্রিমিনাল? বিচার সহজ নয় মহাশয়। দিগ্বিজয়ী আলেকজান্ডারকে যে প্রশ্ন করেছিল থ্রেসিয়ান রবার, তার উত্তর আজও কেউ দিতে পারেনি। গো অ্যান্ড আস্ক কাইজার উইলহেল্ম দ্য সেকেন্ড, নাও লিভিং ইন হল্যান্ড, আস্ক হিম, আর ইউ গিল্টি স্যার, অ্যান্ড ইউ উইল গেট দ্য আনসার। তিনি নিশ্চয় বলবেন, যুদ্ধে আমি পরাজিত হয়েছি বলেই হয়তো আমাকে দোষী বলতে পারো, কিন্তু যুদ্ধে আমি জয়ী হলে এ কথার উত্তর কি হতো চিন্তা করে দেখো। হ্যাঁ, আমি যখন দিস মিস্টার রের কাছে সাহায্য চাইতে এসেছি, তখন নিশ্চয় আপনি তার সহচর বা পার্শ্বচর হিসেবে যা বলছেন বলতে পেরেছেন, অন্যথায় নিশ্চয়ই এ কথা বলতে পারতেন না। পারতেন? অল রাইট, আই ফরগিভ ইউ জেন্টলম্যান, স্মল ফ্রাইজ ইউ আর, দোষ তোমাদের দেব না। ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড মি অর দ্য গ্রেটনেস অব মাই মিশন। ইয়োর গান্ধী কুড নট আন্ডারস্ট্যান্ড মি। সে আমাকে লিখেছিল, ভারতবর্ষে ফিরে এসো, বাট এখানে ইন্ডিয়ার ফিলোসফি, রিলিজিয়ানের গ্রেটনেস না বুঝলে দেশে হাজার মুভমেন্টেও কিছু হবে না। অল রাইট, গুড বাই। দীর্ঘ একটি বক্তৃতা দিয়ে তিনি টুপিটি তুলে নিয়ে লম্বা, রুক্ষ, কাঁচা পাকা চুলের উপর বসিয়ে পিছন ফিরলেন। মনে মনে সহস্র লজ্জা, লক্ষ বেদনা আমাকে যে কি করে দিয়েছিল তা বলতে পারবো না। কখনো মনে হচ্ছিল এই মুহূর্তে আমি আত্মহত্যা করি, নইলে হয়তো কখন কোন অসতর্ক মুহূর্তে প্রকাশ করে ফেলব যে ওই লোকটি আমার পিতৃব্য কীর্তিহাটের রায়বংশের রামেশ্বর রায়ের পুত্র। তবুও আত্মসম্বরণ করতে পারলাম না। বললাম, ওয়েট প্লিজ আ মিনিট। অর মি? ইউ আস্ক মি টু ওয়েট? ইয়েস স্যার। হোয়াট ফর? ইউ হ্যাভ গট সাম মোর স্ট্রং ওয়ার্ডস ফর মি? না, কোনো কঠিন কথায় বোধহয় আপনাকে আঘাত বা লজ্জা দেওয়া যায় না। হেসে হারারায় বললেন, দ্যাটস আ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। এই সামান্য কিছু সাহায্য আপনি নিয়ে যান। 10 পাউন্ডের নোট বের করে আমি তার দিকে বাড়িয়ে ধরলাম। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখলেন কয়েক মুহূর্ত, তারপর ছোঁ মেরে আমার হাত থেকে নোট কখানা কেড়ে নিয়ে বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। টাকার আমার প্রয়োজন ছিল। চলে যেতে গিয়ে আবার থমকে দাঁড়িয়ে বললেন, কয়েক মিনিট তোমার সঙ্গে নিরালায় কথা বলতে পাইনি রয়? ভাবলাম হয়তো এবার কোনো দুর্বল মুহূর্ত এসেছে, সেই দুর্বল মুহূর্তে সে অনুতাপ প্রকাশ করবে বা আমার কাছে সজল চোখে কৃতজ্ঞতা প্রকাশ করবে, হয়তো বা আরও কিছু টাকাও চাইতে পারে। আমার কাছে এমন একটি মুহূর্ত যত ভয়ের তত প্রলোভনের। ভয় হয়তো প্রকাশ করে ফেলবো তার সঙ্গে আমার সম্পর্ক, প্রলোভন সেও ওইটাই, হ্যাঁ ওইটাই, কেবলমাত্র তার উল্টো পিঠটা।
আমি আমার নৈশ সহচরের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, ওকে প্রশ্রয় দেবেন না মিস্টার রয়, ডোন্ট। ও ভয়ানক লোক, নির্লজ্জ, ধর্মাধর্ম ন্যায় নীতিজ্ঞান বর্জিত একটি ধুরন্ধর শয়তান। আমি বাধা দিয়ে বললাম, প্লিজ প্লিজ, মাত্র 5 মিনিটের জন্য। একটু বিরক্তি ভরেই বলেছিলাম, কারণ ওই বন্ধুটিও তো হারারের থেকে উঁচু দরের মানুষ ছিল না, রাত্রির সহচর। রাত্রির লন্ডনের মোহে তারা লন্ডনে থেকে গেছে, উপার্জন করে, সামান্যই করে। রাত্রির লন্ডনের মধ্যে নিজেকে হারিয়ে দিতেই চেয়েছিলাম। কীর্তিহাটের জমিদারির মোহ কেটে গিয়েছে, রায়বংশের মোহও কেটে গেছে। এখানে এসেছিলাম টাকা নিয়ে এই জন্যেই। রক্তের মধ্যে থেকে যেন নির্দেশ পাচ্ছিলাম, তাই এই লোকটির সন্ধান পেয়ে তাকে ডেকে নিয়েছিলাম। টাকা পেত সে আমার কাছে, সুতরাং তার উপর বিরক্ত হবার আমার অধিকার ছিল। লোকটিও সরে গিয়েছিল, আমার কাছে প্রত্যাশা তার ফুরায়নি তখনও। লোকটি চলে গেলে আমি হারারেকে প্রশ্ন করেছিলাম, বলুন কি বলবেন? ইয়াং ম্যান, ইয়াং ব্লাড তোমার, হট ব্লাড। আমি শুনেছি তুমি নারী ক্ষুধাতুর। আমার মাথার ভিতরটা ঝিমঝিম করে উঠল। আমার খুড়ো, আমার বাবার নিজের খুড়তুতো ভাই জিজ্ঞাসা করছেন। উনি অবশ্য জানেন না, কিন্তু আমি তো জানি। কিন্তু কি উত্তর দেব বুঝতে পারলাম না। লজ্জা করছো? নো নো নো, লজ্জার কিছু নেই, নাথিং। তুমি জানো না, তুমি বোঝো না। এটা অবশ্য দুর্ভাগ্য তোমার, ইন্ডিয়ান এবং বেঙ্গলি হয়ে তুমি এটা বোঝো না। ফেমাস তন্ত্র কাল্ট অফ বেঙ্গল। হঠাৎ থেমে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি জাতে কি বলো তো? বাই কাস্ট? ব্রাহ্মীণ অর বৈদ্যা অর কায়স্থ অর শূদ্রা? হোয়াট? বললাম, ব্রাহ্মীণ। ব্রাহ্মীণ? শাক্তা অর বৈষ্ণবা? কেন জিজ্ঞাসা করছো? বুঝেছি, ওসব মানো না। দ্যাটস অল রাইট, ঠিক আছে। মানলে যে কথা বলতে যাচ্ছিলাম তা বুঝতে সুবিধা হতো। ভালো, সে কথা বলবো না, কিন্তু জিজ্ঞাসা করব, সত্যিই তুমি হাংরি? দেখো, আমি তোমার ক্ষুধা মেটাতে কিছু সাহায্য করতে পারি। আমার অনেক শিষ্যা আছে, তারা আমার কাছে এই কারণেই আসে। আমি তাদের কবচ মাদুলি গোছের কিছু দিয়ে থাকি, তুমি আমার কাছে নিতে পারো। রয়, মেনি উইমেন আমার লাইফে এসেছে, আমার কোনো লজ্জা নেই। তুমি জানলে বুঝতে, পৃথিবীতে ম্যান অ্যান্ড ওম্যান রিলেশনশিপ ছাড়া কিছু নেই। পুরুষ অ্যান্ড প্রকৃতি, নাথিং এলস। ইফ ইউ লাইক, আই ক্যান হেল্প ইউ। থ্রো দ্যাট ননসেন্স ইয়ং ম্যান আউট। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। আমার বিস্মিত দৃষ্টি দেখেই বোধহয় তিনি বললেন, খুব আশ্চর্য মনে হচ্ছে রয়, কিন্তু আশ্চর্য আদৌ নয়। তোমাদের মনকে ইংরেজরা ক্রিশ্চিয়ানিটির একটা মরালিটি শিখিয়েছে, যে মরালিটি তোমরা আজকের এডুকেশনে পাও, যেটা ব্রাহ্ম সোসাইটি প্রচার করেছে এককালে, তার জন্যেই এমন মনে হচ্ছে। না হলে এতে তো আশ্চর্যের কিছু নেই। দিস ইজ দ্য অনলি ট্রুথ অফ লাইফ। এবার আমি বললাম, এসব ফিলোসফি স্পিরিচুয়ালিজমের দক্ষিণা তো আমাদের দেশ অনুযায়ী যৎকিঞ্চিৎ কাঞ্চনমূল্য, তার বেশি নয়। কিন্তু যে সাহায্য করতে চাচ্ছেন আমাকে, তার দক্ষিণা ওই যৎকিঞ্চিৎ হলে চলবে না বেশি দিতে হবে? অবশ্যই বেশি দিতে হবে। আপনি জানেন, আমি বলেছি আপনাকে, আমি ভিক্ষে চাইতে এলেও আমি রাজার ছেলে, ব্লু ব্লাড আছে আমার মধ্যে। আমি সন্ন্যাসী হলেও আমি তাই, প্রিন্স। অল্পে আমার হাত ভরে না। আমি তোমাকে সার্ভিস দেব, আমার রেমুনারেশন ওই লোফার রাত্রি সহচরটার সমান নিশ্চয় হবে না। তাছাড়া মিস্টার রয়, তোমাকে ফ্রাঙ্কলি বলি, আমার অনেক দেনা, অনেক। আমার নাক পর্যন্ত ডুবে গেছে। অহংকারটাকেই বড় করছি না, তোমার করুণার কাছেও আবেদন জানাচ্ছি। আমি নির্বাক হয়ে রইলাম সুলতা, কোনো উত্তর পেলাম না। দেনাতে ডুবে গেছেন হারারে, শুধু হারারে নয়, কীর্তিহাটের রায়বংশের সবাই দেনায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে দিনরাত্রি পরিত্রাহী ডাক ছাড়ছে বলে মনে হলো। এ দেনা শোধ করবার কি কারোর সাধ্যি আছে? কিছুক্ষণ অপেক্ষা করে হারারে বললেন, আচ্ছা, তুমি ভেবে দেখো রয়, আমি আবার আসবো তোমার কাছে, বলে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার মনে পড়ছে সুলতা, স্পষ্ট মনে পড়ছে, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল পৃথিবীতে কোথাও বুঝি আমার বা রায়বংশের কোনো সন্তানের
সুস্থ হয়ে থাকবার অধিকার নেই। এই মুহূর্তে এসে ঢুকেছিল আমার সেই নৈশ অনুচরটি। তার নাম মিস্টার ঘোষ চৌধুরী, স্মার্ট ইয়ং ম্যান, ডেয়ার ডেভিল। সে আমার দিকে তাকিয়ে বললে, রয়, কি হলো? মন্ত্রমুগ্ধ করে দিয়ে গেছে তো? আমি তার মুখের দিকে তাকালাম, উত্তর দিতে পারলাম না। সে হেসে বললে, সম্ভবত তুমি এবার আমাকে চলে যেতে বলবে। যাব আমি। আই অ্যাম আ স্পোর্ট। আমি তোমাকে ব্ল্যাকমেল করব না। আমার পাওনাটা শুধু পেলেই হলো। তবে অ্যাজ আ ফ্রেন্ড অর কমরেড অর গাইড, যাই বলো, সেই হিসেবেই বলি, ডোন্ট ট্রাস্ট দ্যাট ম্যান। ও একটা পাইথন। লেজে জড়িয়ে পাক দিয়ে তোমার হাড় গোড় ভেঙে মাংসের দলা পাকিয়ে ধীরে ধীরে তোমাকে গিলবে। আমি তাকে বলেছিলাম, ঘোষ চৌধুরী, তুমি হুইস্কির জন্য অর্ডার করো, আর দেখো ট্রাঙ্কুইলাইজার ট্যাবলেট আছে ওই দেরাজে, আমাকে দাও। আমি সুস্থ বোধ করছি না। ওই লোকটা আমাকে অসুস্থ করে দিয়ে গেল। তোমাকে কিছু খাইয়েছে? কই, এরকম তো কিছু করে বলে তো কখনো শুনিনি। তবে হি নোজ হিপনটিজম। হিপনোটাইজ করে টানে নিজের দিকে, স্পেশালি গার্লস, ওমেন। না চৌধুরী, খাওয়ায়নি কিছু। তবে হিপনোটিজম বলছো, তা হতে পারে। কিন্তু কি আশ্চর্য শক্তি ওর হিপনোটিজমের, তোমার কাছে আমি ঠিকভাবে এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু আমার দেহ, মন সব কিছুকে টানছে, প্রবলভাবে টানছে। আমি ওকে ভুলতে পারছি না, অন্য কথা ভাবতে পারছি না, শুধু ওর কথাই মনে ঘুরছে। দাও, আমাকে ট্রাঙ্কুইলাইজার দাও, ডাবল ডোজে দাও, আর হুইস্কি দাও। চৌধুরী ভিতরের অর্থ বুঝতে পারেনি। সে ভাবছিল হিপনোটিজমের কথা। সে তাড়াতাড়ি আমাকে মদের গ্লাস এবং ট্রাঙ্কুইলাইজার ট্যাবলেট দিয়েছিল। আমি ডবল ডোজে খেয়ে শুয়ে ঘুমোতে চেয়েছিলাম, কিন্তু ঘুম সহজে আসেনি। সপ্তদশ অধ্যায় এখানেই শেষ। ফিরে আসছি অষ্টাদশ অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।